যে আমি তো গেছিলাম ওই দিন। 2 বছরের আমরা একটা সাপোর্ট দিই আরকি। হ্যাঁ? যে 2 বছর ধরে প্রথম 6 মাসে ক্লাস করবে কেউ। কোনো কারণে যদি মিস করে তার পরবর্তী ব্যাচে জয়েন করবে। আবার এই 6 মাস ক্লাস করার পর সে মনে হচ্ছে যে তার সাবজেক্ট চয়েস বা টপিক সিলেকশন ভুল ছিল। সে হয়তো ওয়েব ডিজাইনে ভর্তি হয়েছে। কিন্তু সে তার ডিজিটাল মার্কেটিং ভালো লাগতেছে বা গ্রাফিক ডিজাইন ভালো লাগতেছে। সে পরবর্তী ব্যাচে আ নতুন পরবর্তী নতুন ব্যাচে সে তার প্রত্যাশিত বা প্রয়োজনীয় ব্যাচে সে জয়েন করবে। এবং এটার জন্য আলাদা ফি লাগবে না। এবং সেটা ২ বছর টানা এভাবে ২ বছর কন্টিনিউ করতে পারবে। হ্যাঁ? আর এই ২ বছর আমরা আ সিলেকশন করেছি সেটারও কারণ আছে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে আমরা এটা দেখেছি, হ্যাঁ? যে আমাদের যারা এখানে ভর্তি হতে আসতো বা ক্লাস করতে আসতো, আমাদের সাথে শিখতে আসতো, তাদের একটা আ ডেটা এনালাইসিস করে দেখছি যে টোটাল ২ বছরের মধ্যেই যদি দাঁড়াতে পারে তাহলে দাঁড়াবে। একদম বিগিনার যারা, তাদের কথা বলছি একদম। ২ বছর যথেষ্ট সময়। কেউ একজন একদম যদি বিগিনার হয় তাহলে ১ম ৬ মাস যদি কেউ ক্লাস করে, তাহলে সে অনেকটা বুঝে যাবে। তারপর ৬ মাসের পরে পরবর্তী ৬ মাস প্র্যাকটিস করবে। মানে প্র্যাকটিস করবে বলতে তাদের আমাদের সাথে কাজ করবে। আ তারা সব বুঝে যাবে। তারপর থেকে মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলবে বা আমাদের সাথেই বড় প্রজেক্ট নিয়ে কাজ করবে। হ্যাঁ? এভাবে করতে, করতে একটা সময় লেভেলে সে উঠে যাবে। ঠিক আছে? মানে ফ্রিল্যান্সিং এ মোটামুটি ২ বছরের মধ্যে এস্টাবলিশ একটা ক্যারিয়ার হয়ে যাবে আরকি। ১ম ১ বছর আ ক্লাস করে, কাজ-কাম করে, আ প্র্যাকটিস করে একটা কনফিডেন্স দাঁড়া হয়ে যাবে। পরবর্তী ১ বছরের মধ্যে সে মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলে বা হলো যে প্যাসিভ ইনকাম এর মধ্যে দাঁড়ায় যাবে। ঠিক আছে? এই ২ বছর আমরা পরিকল্পনা নেই। এজন্য এটা হচ্ছে আমাদের মেম্বারশিপ ফি। এই একবার মেম্বারশিপ হতে পারলে আর পরবর্তী কোনো ব্যাচের জন্য বা পরবর্তী কোনো কোর্সের জন্য আর এক্সট্রা করে পে করা লাগে না। ঠিক আছে? এই ৪ টার মধ্যে এসইও, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন এবং হলো যে ডিজিটাল মার্কেটিং এবং কনটেন্ট রাইটিং। তো এগুলির মধ্যে, ঠিক আছে? এগুলি আমাদের কোর আ আ আমাদের ট্রেনিং, হ্যাঁ? এর বাইরেও আমরা হলো যে যেটা করতে চাচ্ছি সেটা হলো যে ট্রেনিং সেকশনটা আমরা হলো যে ওপেন করে দিব ব্রডলি। শুধুমাত্র যেগুলি দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, এগুলি বাদেও আমরা আরো অনেক কিছু নতুন কিছু ট্রেনিং নিয়ে আসছি যেটা ফিউচারের জন্য। যেমন আমাদের ফিউচারের যেটা দরকার সেটা হলো যে মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্স। এগুলির জন্য আমরা আ আ পাইথনের উপর ক্লাস শুরু করতে যাচ্ছি। তারপরে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শুধুমাত্র বেসিক লেভেলে আমরা করাই। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট জন্য HTML, CSS, তারপরে জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ করাই। দিয়ে ওয়ার্ডপ্রেস ধরাই দেই। ঠিক আছে? কিন্তু আসলে ওয়ার্ডপ্রেস তো একটা সিএমএস। ওয়ার্ডপ্রেসের মতো এরকম আরো ১০-১২ টা সিএমএস আছে। ড্রুপাল আছে, আপনাদের হলো যে ম্যাজেন্টো আছে। অনেকগুলো সিএমএস। এটা তো সবগুলো তো শেখানো সম্ভব না। প্রত্যেকটা আলাদা কোর্স আছে, আলাদা ইয়ে আছে। তো আমরা একটা বেসিক লেভেলে ধরাই যেন সে মার্কেট প্লেসে এন্ট্রি করতে পারে। হ্যাঁ? এবং মোটামুটি যেটা পপুলার এবং সবথেকে ভালো জনপ্রিয় এই ওয়ার্ডপ্রেসটাকে আমরা শেখাই। হ্যাঁ? ডেভেলপমেন্ট যদি করতে চায় কেউ সেক্ষেত্রে পিএইচপির জন্য আলাদা কোর্স আছে। হ্যাঁ? সেটা খুব লং টার্মের ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার। কেউ শুরু করলে কেউ যদি শুরুই করে পিএইচপি দিয়ে তারপরেও তার অনেক সময় লাগবে। হ্যাঁ? শুধুমাত্র পিএইচপি দিয়ে যদি কেউ শুরু করতে চায় বা শুধুমাত্র যদি জাভাস্ক্রিপ্ট এক্সপার্ট হতে চায় তাহলে তাকে টিমের উপর কাজ করতে হবে বা সময় লাগবে আরকি। হ্যাঁ? তো একজন কমপ্লিট ডেভেলপার হতে আসলে কমপ্লিট ডেভেলপার বলতে কিছু নাই। একটা নির্দিষ্ট পার্ট নিয়ে কেউ কাজ করে। এসইও ডিজিটাল মার্কেটিং ও তাই। এসইও ডিজিটাল মার্কেটিং এ কেউ এসইও তে ফোকাস করে, কেউ ডিজিটাল মার্কেটিং এ ফোকাস করবে, কেউ গুগল অ্যাডস এ ফোকাস করবে, কেউ গুগল অ্যানালিটিক্স এ ফোকাস করবে। কিন্তু বেসিক বিষয়টা জানতে হবে। আমরা যেটা করি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং সবগুলো একটু বেসিক মানে ফাউন্ডেশনটা ভিত্তিটা আমি মজবুত করি। তারপর থেকে সে নিজে শিখবে। হ্যাঁ? নিজে শিখে নিজে স্কিল গ্রো করবে। ইভেন স্টিল আই এম লার্নিং। হ্যাঁ, আমি এসইও ডিজিটাল মার্কেটিং ১০ বছর থেকে পড়াশোনা করে আসতেছি এবং এটার উপর মার্কেট প্লেসে কাজ করি। এটার উপর ট্রেনিং দেই। এটার উপরে এই যে কোর্স লঞ্চ করছি, এটার উপর মেন্টরিং করি, এজেন্সি চালাচ্ছি। তারপরে নতুন জিনিস আসতেছে, নতুন শিখতেছি। অনেক ভাস্ট একটা বিষয়। ঠিক আছে? সবগুলা বিষয় আ শিখতেছি এইজন্য যে একটা লেভেলে আমি একটা মানে সুপ্রিম একটা এক্সপার্ট দাঁড় হবে। সেটা রাতারাতি হবে না। কিন্তু ৬ মাস ১ বছরে ভালো কিছু বেসিক কিছু শিখে একটা লাইনে যাওয়া যায়। মানে একটা ইনকাম শুরু হয়। হ্যাঁ? এই লাইনে যদি ৬ মাস ১ বছর পর যদি ইনকাম শুরু না হয় তাহলে আসলে আ যে লেগে থাকার যে বিষয়টা এটা আসলে খুব কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ? লেগে থাকাটা খুব মুশকিল হয়ে যাবে। মানে আমি যে আমার যদি ইনকাম না আসে তা দীর্ঘদিন ধরে আ
ফ্যামিলি থেকেও সাপোর্ট দিবে না, বা আমার নিজেরও ইচ্ছা আগ্রহ খুব একটা হবে না। মানে এটা ম্যাক্সিমামদের কথা বলছি আর কি। দু একজন আল্টারনেট রিলিজন আছে যারা ইনকাম ছাড়াই বছরের পর বছর প্র্যাকটিস করতে পারে, একটা বিষয় নিয়ে শিখতে পারে। তো এটাই আর কি। তো আজকে ওরিয়েন্টেশনের উদ্দেশ্য ছিল যে আমাদের যে যারা রানিং স্টুডেন্ট, মানে যারা রানিং ব্যাচে ভর্তি হয়েছে জানুয়ারি টু জুন 2021 সালের জন্য ভর্তি হয়েছে, তাদের একটা পরিচয় পর্ব, এবং হলো যে তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের যাত্রাটা কিভাবে তারা শুরু করবে, কি কি মাথায় রেখে শুরু করবে, হ্যাঁ সেটার উপর বেস করে আজকের আলোচনা আমরা কন্টিনিউ করব। তো আজকে আলোচনার মধ্যে দেখি যতটুকু সময় পারি কন্টিনিউ করার। আর হলো যে আমাদের অনেক মেন্টরই আছে এখানে। আমি যদি একটু পরিচয় করে দেই, আমাদের গ্রাফিক ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের মেন্টর আছে রাকিবুল ইসলাম। রাকিব আছো? রাকিব একটু ইয়া করো, আমি একটু স্পিকার ভিউ। হ্যাঁ, আমাদের গ্রাফিক ডিজাইনের মেন্টর হচ্ছে রাকিবুল ইসলাম। আমাদের ওয়েব ডেভেলপমেন্টের বেসিক প্রথম 3 মাস শুরু করাবে হলো যে সন্তোষ শর্মা। সন্তোষ একটু কথা বলো। হ্যাঁ, সন্তোষ শর্মা আছে, সে প্রথম 3 মাস ক্লাস করাবে, তারপরে আমাদের হ্যাঁ প্রথম 3 মাস সে বেসিকটা হবে, তারপরে অ্যাডভান্স লেভেলের মাহমুদুল আছে। মাহমুদুল আজকে অনুপস্থিত। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের সে ডেভেলপমেন্টের বিষয়টা সে ইয়া করবে। আমাদের কন্টেন্ট রাইটিং টিমের মধ্যে আছে মাহবুব মন্ডল। সে ওয়েব কন্টেন্ট রাইটিং আমাদের ইয়া করবে, মেন্টরিং করবে, ওয়েবসাইট আর্টিকেল মেনলি, হ্যাঁ আর্টিকেল এবং কন্টেন্ট। তো এই হচ্ছে আমাদের ট্রেনারের ওয়েব বেস। আমরা যেটা কাজ করি সেটা হলো যে মূলত ওয়েব বেস, ওয়েবসাইটের হলো যে ডিজাইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্যাল কন্টেন্ট, আর্টিকেল, এগুলোই মূলত সার্ভিস প্রোভাইড করি। হ্যাঁ, তো এই সার্ভিস প্রোভাইড করতে গিয়ে আমাদের আমাদের এজ এ ছোট কোম্পানি, আমাদের আমরা ট্রেনিংটা দিই এই জন্য যে এখান থেকে যারা বের হয়ে যাবে, বের হবে, তারা আমাদের সাথে কাজ করতে পারবে। হ্যাঁ, আর যারা যারা মার্কেট প্লেসে যাইতে চাবে, হ্যাঁ মার্কেট প্লেসে যাওয়ার জন্য যে যে পাথওয়েটা, মানে যে জায়গাটা, ধরো যে তুমি আজকে একটা বিষয়ের উপর কোর্স করলা, 2 মাস 6 মাস বা 3 মাসের উপর কোর্স করলা। কোর্স করার পর তোমার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার পর কবে নাগাদ তোমার হলো যে তুমি গিগ সেল হবে বা তোমার প্রথম অর্ডারটা তুমি পাবা, এটার জন্য মানে কেউ 6 মাসেও পায় না। হ্যাঁ, মানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছে, 6 মাসেও প্রথম অর্ডারটা পায় না। আবার এমন আছে যে কেউ দ্রুত অর্ডার পায়। ঠিক আছে, তো এই যে সময়টা, এই সময়টাতে প্র্যাকটিসটা ধরে রাখা। হুম, 6টা মাস সময় যদি কেউ কোনো প্র্যাকটিস না করে কোনো টপিক্সের উপর, তাহলে কিন্তু সে সবকিছু হারিয়ে ফেলবে। তো এই এই জায়গাটায় আমরা সাপোর্টটা দিই। আমরা হলো যে আমাদের ক্লায়েন্টের কাজগুলো তাদের দ্বারা করাই নিই, বা আমাদের এখানে প্র্যাকটিসের যথেষ্ট সুযোগ আছে যে আমাদের ক্লায়েন্টের কাজগুলো করে সাথে সাথে একটা ইন্টার্নশিপ হচ্ছে। আর যত দিন যাচ্ছে তাদের স্কিলটা বাড়তে আছে। হ্যাঁ, স্কিলটা বাড়তে আছে এবং সে প্র্যাকটিসের মধ্যে আছে। আর হুট করে এর মাঝ থেকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট মানে কাজ আসা শুরু করলো, করতে করতে একটা সময় সে ভালো একটা লেভেলে পৌঁছে গেল। ঠিক আছে, তো এই জায়গাটায় আইটি ফ্রেন্ডলা ইয়া করে। আমাদের যেটা কনসার্ন, মানে আমার যেটা কনসার্ন, আমি এতদিন দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং জগতে আছি। হ্যাঁ, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং জগতে থাকার ফলে যেটা আমি দেখছি যে আমাদের ড্রপ আউটের হারটা অনেক বেশি। মানে আমাদের যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শিখতে আছে, প্রচুর ছেলেপেলে ট্রেনিং নিয়েছে। হ্যাঁ, আমাদের এখানে আছে, আমি মনে করবো যে অনেকেই আছে যে বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিয়েছে। ঠিক আছে, কিন্তু ট্রেনিং নেওয়ার পর এখন পর্যন্ত মার্কেট প্লেসে অনেকেই যাইতে পারে না, বা অ্যাকাউন্ট খোলা আছে, সেটা নিয়ে বেশি নাড়াচাড়া করে না। হ্যাঁ, এরকম আছে, অনেকেই আছে। দেখা যাচ্ছে একটা সময় অন্য লাইনে চলে গেছে, মার্কেট প্লেসে নাড়াচাড়া না করার কারণে অন্য লাইনে চলে গেছে। কেন অর্ডার পাচ্ছে না, হ্যাঁ এটা নিয়ে অ্যানালাইসিস করে না, বা প্র্যাকটিস করার সুযোগ নাই, না থাকার প্রচুর ড্রপ আউট। এই ড্রপ আউটের জায়গাটা যাতে না হয়, এবং সবাই যেন হুমড়ি খেয়ে এখানে না আসে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং আসলে সবার জন্য না। সবাই চাইলে কি উকিল হতে পারবে, বা সবাই চাইলে কি ডাক্তার হতে পারবে, বা সবাই চাইলে কি ফটোগ্রাফার হতে পারবে, সবাই চাইলে কি ভিডিওগ্রাফার হতে পারবে? সবাই সবকিছু চাইলে হতে পারবে না। হ্যাঁ, এই বিষয়টা দিয়ে আমি কনফার্ম করার জন্য বা ক্লিয়ার করার জন্য আসছি যে আপনি চাইলেই যে পারবেন তা কিন্তু না। আপনার এটাতে প্যাশনেট থাকতে হবে। চাইলে যদি পারতো আজকে গভর্নমেন্টের 10 বছর 12 বছর অলমোস্ট, হুম, তাদের 12 বছরের মেয়াদে সরকার বহুত টাকা খরচ করেছে, বহুত হলো যে প্রজেক্ট হাতে নিয়েছে। হ্যাঁ, বহুত ছেলেপেলে ট্রেনিং দিয়েছে। তো সরকারি ট্রেনিং, ফ্রি ট্রেনিং সবার জন্য, সব ইয়তের জন্য। কিন্তু আলটিমেটলি লাভটা কি হয়েছে আমাদের?
যে আমাদের জন্য যে সরকার এত টাকা খরচ করেছে, এত হাজার হাজার কোটি টাকা খরচ করে বাজেট দিয়ে আমাদের এত ট্রেনিং প্রজেক্ট করাইছে, এটা কি আলটিমেটলি আমাদের লাভ হয়েছে? মানে লাভ হয়েছে বলতে যে উদ্দেশ্যে করানো, সরকারের কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল যে আমরা ফ্রিল্যান্সিং শিখবো, শিখে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ডলার ইনকাম করবো, করে আমরা স্বাবলম্বী হব। এটা কি হতে পেরেছে সবাই? বাট লিস্ট মানে 10%ও সাকসেস রেট নাই। তার কারণটা হলো যে এই যে ড্রপ আউটের যে বিষয়, ঝরে পড়ার যে বিষয়টা, হ্যাঁ, একটা ছেলে শুধু মার্কেট প্লেসে $10-20 $50 ইনকাম করলেই কিন্তু এটা একটা ক্যারিয়ার না, এটা একটা কমপ্লিট ক্যারিয়ার। যারা এই লাইনে যারা সফল তারা এখন অনেক বেশি সফল। হ্যাঁ, সফলতার পরেও এই লাইনে এখন বাংলাদেশে অনেক কোম্পানি দাঁড়া হয়ে গেছে। আপনি যদি একটা স্কিল শেখেন তাহলে সেটার উপর বেস করে কিন্তু আপনি সেই কোম্পানিগুলোতে জব করতে পারবেন। হ্যাঁ, সেই কোম্পানিগুলোতে জব করতে পারবেন। আপনি হলো যে সেই কোম্পানিগুলোতে যেমন এসইও ডিজিটাল মার্কেটিং যদি আপনি শেখেন, প্রচুর এসইও এজেন্সি আছে, ফার্ম আছে ঢাকায়। ইভেন আমাদেরও এজেন্সি দাঁড় করাচ্ছি আমরা, আলটিমেটলি ওই দিকেই যাচ্ছি। হ্যাঁ, আপনার এজেন্সিতে জব করতে পারবেন, মার্কেট প্লেসে কাজ করতে পারবেন প্যারালালি। আপনি চাইলে নিজেও আপনার হলো যে প্যাসিভ ইনকামের জন্য ব্লগ, অ্যাডসেন্সের জন্য ব্লগ, অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য সাইট রেডি করে আপনি ইনকাম করতে পারবেন। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টও সেম। আপনি চাইলে হলো যে আমাদের এজেন্সিতে কাজ করতে পারবেন, চাইলে ঢাকার অনেকগুলো কোম্পানি আছে সেগুলোতে আপনি জব করতে পারবেন ভালো ফিগার স্যালারি দিয়ে। আপনি চাইলে নিজে যদি থিম প্লাগ ইন বানায় মার্কেট প্লেসে সেল করতে পারবেন, ঠিক আছে? আবার মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তার মোদ্দা কথা হচ্ছে যে আপনাকে স্কিল হতে হবে, একটা বিষয়ের উপরে সলিড স্কিল হতে হবে। সেই স্কিলটা কি? সেই স্কিলটা হলো যে যে কোনো একটা টপিক্সের উপরে, হ্যাঁ, এসইও ডিজিটাল মার্কেটিং, এসইও ডিজিটাল অনেকটা বিষয়, এটার মধ্যে একটা বিষয় শুরু করে আপনি যেগুলো মার্কেট প্লেসের ডিমান্ড আছে এই মুহূর্তে, সেগুলো একটা বিষয় শুরু করে শেখায়, ওগুলো বিষয়ের উপর টাকা আর্নিং শুরু করবেন। আর ধীরে ধীরে বাকি বিষয়গুলো ধীরে ধীরে বাড়াতে থাকবেন। হ্যাঁ, রিলেটেড যে বিষয়গুলো আছে, দেখা যাচ্ছে যে কোনো একটা গিগ এক ধরনের, আমরা যদি উদাহরণ দিই, কড়া অ্যান্সার, হলো যে একটা এসইও ব্যাকলিং এর ওয়ান কাইন্ড অফ ব্যাকলিং। তো কড়া অ্যান্সারের গিগ এক সময় ফিভার অ্যালাউ করতো, ঠিক আছে? তারও আগে যদি যাই, অ্যামাজন রিভিউ, রাইটার ফিভার অ্যালাউ করতো। তো ফলাফল অনেকে ফেক রিভিউ দেওয়া শুরু করলো, এবং অ্যামাজন এটা নিয়ে রিপোর্ট করলো। এই রিপোর্ট করার ফলে আহ, আপনার হলো যে অ্যামাজন ফিভার কি করলো, ফিভার অ্যামাজন রিভিউ দেওয়ার যে গিগ গুলা সেগুলো সব সরাই দিল। এটা আমি 14-15 সালের কথা বলতেছি, ঠিক আছে? তারপরে হলো যে কড়া অ্যান্সার দেওয়া যেত, বাট কড়া অ্যান্সারটা যখন স্পামিং হওয়া শুরু করলো তখন ফিভার কড়া অ্যান্সারের গিগুলো রিমুভ করে দিল। তারপরে হলো যে কিন্তু আপওয়ার্কে এখনো কড়া অ্যান্সার করা যায়, কড়া অ্যান্সারের গিগ মানে কড়া অ্যান্সারের সার্ভিসটা দেওয়া যায়, অন্য মার্কেট প্লেস গুলোতে দেওয়া যায়। তো এরকম আর কি, একটা দুটো স্কিলের উপর বেস করে থাকলে আসলে হবে না। কমপ্লিট ইয়াটা যদি জানা থাকে, কমপ্লিট টপিক্সটার উপর যদি একটা ধারণা থাকে, তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আপনি শুধু পিএইচডি টু এইচটিএমএল ডিজাইন করতে পারেন। হ্যাঁ, দ্যাটস গুড। এটা দিয়ে আপনি মার্কেট প্লেসে শুরু করেন, তারপরে ধীরে ধীরে আপনি বুটস্ট্র্যাপে যাবেন, ওয়ার্ডপ্রেস ভালো করে শিখবেন। ওয়ার্ডপ্রেসের আবার থিম কাস্টমাইজেশন আছে, প্লাগইন ডেভেলপমেন্ট আছে, থিম ডেভেলপমেন্ট আছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস বিভিন্ন ফাংশনালিটি নিয়ে কাজ আছে। এগুলোর উপর ধীরে ধীরে আপনি শিখতে থাকবেন, এদিকে ইনকামও হবে, আপনি সার্ভাইভ করবেন। মানে এই লাইনে আসার মানে হলো যে আপনি সবাইকে ওভারকাম করে ফ্যামিলিকে বলে যে আপনি স্বাবলম্বী হবেন। আগে স্বাবলম্বী হইতে হবে, হ্যাঁ, খুব দ্রুত, 3 মাস 6 মাস 1 বছরের মাথায় স্বাবলম্বী হওয়ার পর আপনাকে হলো যে ইয়া করতে হবে, আপনাকে ধীরে ধীরে আবার স্কিল গ্রো করতে হবে, ধীরে ধীরে নতুন নতুন জিনিস শিখতে হবে। প্রত্যেকদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে নতুন নতুন জিনিস আপনি শিখবেন, এদিকে আবার ইনকামও, টুকটাক ইনকামও করবেন, করতে করতে একটা লেভেলে যায় আপনার প্যাসিভ ইনকাম দাঁড়াবে। হ্যাঁ, আপনার অল্প কাজে বেশি আর্নিং আসবে। অথবা আপনার যদি এরকম রয়্যালিটি প্রোডাক্ট তৈরি করতে পারেন, বা এরকম ওয়েবসাইট, হাই ট্রাফিকের ওয়েবসাইট বিল্ড করতে পারেন, তাহলে কিন্তু এমনি এমনি আপনার রয়্যালিটি আসবে। ঠিক আছে? এটা 5-6 বছরের মাথা হয়ে যায়, হইলে তখন হলো যে আপনি সার্ভাইভ করতে পারলেন। ঠিক আছে? তো এই যে একটা পাথওয়ে আছে, এটার জন্য আপনি কোথাও 3 মাসের ট্রেনিং করলেন, কোর্স ফি দিলেন, ট্রেনিং করলেন, ট্রেনিং শেষ, আপনার আর হলো যে আহ, আপনার সাথে আর সম্পর্ক তেমন এভাবে নাই। হ্যাঁ, সাপোর্টের ব্যাপারটা বা হোক বা যেটা হোক, কিন্তু আমরা যেভাবে মডেলটা সাজাইছি, আই থিঙ্ক এটা বেস্ট মডেল। বেস্ট মডেল কেন? আমরা যে 2 বছরের প্ল্যান নিয়েছি, এই 2 বছরের মধ্যে কেউ যদি চেষ্টা থাকে, তার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তাহলে 2 বছরের মধ্যে কিন্তু সম্ভব একটা লাইনে দাঁড়ানো। হ্যাঁ, একটা কনফিডেন্স আসা। হ্যাঁ, এই 2 বছরের পরে একদম ফুল স্কিল একটা গ্রো হবে। এরপর এটা নিয়ে আপনি বিভিন্ন কোম্পানিতে চাকরিও করতে পারবেন, সাথে আমাদের সাথেও চাকরি করতে পারবেন, সাথে হলো যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। ঠিক আছে? তো এই স্কিলটা হচ্ছে যে মেইন। হ্যাঁ, স্কিলটা শিখতে গেলে আপনাকে যেটা করতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, মানে প্রচুর শেখার মান মানসিকতা থাকতে হবে।
এটা তো সাধারণ শেখা নয়। আমরা যেটা করি স্কুল কলেজে অনেকে আমরা ফাঁকি দিই, এবং আমরা অনেকে টুকটাক ফাঁকি দিয়েছি। তো এই ফাঁকির এই বিষয়টা নাই, একদম সলিড, পুরাটা একদম সলিড, এখানে ফাঁকির একটা বিন্দু মাত্র নাই। মানে কোডিং করতে গিয়ে আপনার যদি একটা দাড়িকমা ভুল হয়, আপনার পুরো সিস্টেমটা আসবে না। বা এসইও করতে গেলে যদি আপনার টুকটাক কোথাও কোথাও ভুল হয়, দেখবেন যে আপনার অনেক ধরনের ইরোড হবে, রেজাল্ট আসবে না। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনও সেম। হ্যাঁ, কন্টেন্ট রাইটিং, আদার যে বিষয়গুলো আছে, এখানে ফুল সলিড স্কিল থাকা লাগে। হুম, মানে একটা বিষয়ের উপর দক্ষতা একদম 100-তে 100, আদারওয়াইজ আপনি এখানে ভালো করতে পারবেন না। আর যেটা যে জায়গার জন্য আমরা প্রস্তুত হচ্ছি, আমরা মূলত যেটা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য, যেমন ফিভার, আপওয়ার্ক, এই মার্কেট প্লেস হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস গুলোতে যদি আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সেরকম ইন্টারন্যাশনাল লেভেলের আমাদের এক্সপার্টাইজ দরকার। আমরা এখানে কম্পিটিশন করব কিন্তু আমাদের এই দিনাজপুরের লোকজনদের সাথে না, আমরা কম্পিটিশন করব ওয়ার্ল্ডের নামি দামি যারা চেষ্টা করতেছে আমাদের মতো বিভিন্ন কান্ট্রি থেকে। হ্যাঁ, তাদের সাথে আমরা ফাইট করব। একটা প্রজেক্ট আসলো, এই প্রজেক্টে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে বিট করে, সেখান থেকে আমি বিটটা উইন করব। তাহলে আমাকে কি পরিমাণ প্রফেশনাল হতে হবে, কি পরিমাণ এক্সপার্ট হতে হবে, আমাদের হলো যে এটা মাথায় রাখতে হবে। আমি সবসময় বলি যে আমরা আমাদের এখানে যারা এখানে শিখতে আসে বা কনসালটেন্সি নিতে আসে, হ্যাঁ, প্রতিদিনই 2-4-5 জন এখানে আসে আমাদের এখানে। তো আমরা তাদের কাছে বলি যে আপনি ধরেন ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য নিজেকে প্রস্তুত করতে আছেন। আমরা যদি ক্রিকেট, আমরা তো সবাই বুঝি, তাই না? ক্রিকেট দিয়ে উদাহরণ দিই যে আহ, কেউ যখন ভালো ক্রিকেট খেলে, তখন কি হয়? তখন হলো যে আহ, এটা শুরুর দিকে আর কি, কেউ ছোটবেলায় যদি ভালো ক্রিকেট খেলে পাড়াতে, তাহলে কি করে, তার আমরা জানি যে সেই ছক্কা টক্কা মারে ভালোই, হ্যাঁ, তাকে আমরা সাজেস্ট করি কি তুমি একটু যদি ট্রেনিং নাও, একাডেমিতে ভর্তি হও। একাডেমি কোথায়? বিকেএসপি বা এই টাইপের একাডেমিতে ভর্তি, এখন অনেক প্রাইভেট একাডেমি হয়েছে, এগুলোতে ভর্তি হও। ভর্তি হয়ে চর্চা শুরু করো। করতে 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 কি হলো, সে ভালো খেলতেছে, খেলতে খেলতে ডিস্ট্রিক্ট লেভেলে একটা ভালো তার ইয়া তৈরি হয়েছে, ভালো তৈরি হবে। ডিস্ট্রিক্ট লেভেলে ভালো খেলবে, খেলতে খেলতে সে আন্ডার 19-এ চান্স পাবে। আন্ডার 19-এ চান্স পাওয়ার পর এখানেও যদি ভালো করে, তখন সে টুক ঘুপে খাবে, ওখান থেকে 2-1 জন ওডিআইতে চান্স পায়। ওডিআইতে চান্স পাওয়ার পরেও, ওডিআইতে কি সবাই ভালো করতে পারে যারা ওডিআইতে চান্স পাইছে? ওডিআইতে চান্স পাওয়ার পর তারাও সময় লাগে, 1 বছর 2 বছর দেখে, মানে তার ওখানেও মানে একটা রিস্ক থাকেই যায়। ওডিআইতে চান্স, ওডিআইতে তারপর ওডিআইতে যখন ভালো খেলে, খেলতে খেলতে সে একদম ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় হয়ে যায়। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তার আমরা কি করি, আমরা এই যে 2 মাস 6 মাসের ট্রেনিং নিয়ে সাথে সাথেই আমরা হলো যে ইন্টারন্যাশনাল মার্কেটে চলে যাই। আমাদের প্রচুর গিগ বাংলাদেশ থেকে, ফিভারের কথা বলি, বা আমাদের আপওয়ার্ক, আপওয়ার্ক 2017-র দিকে মেবি, আমার টাইমটা একটু হেরফের হতে পারে। কি হয়েছে 2017-র দিকে, আপওয়ার্ক দেখলো যে বাংলাদেশ থেকে প্রচুর অ্যাকাউন্ট খুলছে, ধরো 6 লাখ, 6 লাখ। আমাদের আমরা যে বলি যে আমাদের 6 লাখ ফ্রিল্যান্সার, 6 লাখ ফ্রিল্যান্সার মানে হচ্ছে যে আপওয়ার্কে 6 লাখ রেজিস্টার্ড প্রাপ্ত। আপওয়ার্কে 6 লাখ রেজিস্টার্ড মানে কিন্তু আমরা ইয়া না, মানে হলো যে সবাই কিন্তু ফ্রিল্যান্সিং করে না বা সবাই টাকা ইনকাম করে না। বাংলাদেশ থেকে 6 লাখ আহ, লোক আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছে, 6 লাখ যুবক বা আমাদের মতো 6 লাখ মেম্বার আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছে। তার মানে 6 লাখে ইনকাম করে? 6 লাখ তো ইনকাম করে না, কতগুলা করে? 10,000 20,000 রেগুলার ইনকাম করে, বাকি অ্যাকাউন্ট গুলো ডরমেন্ট অ্যাকাউন্ট হয়ে আছে। তো আপওয়ার্ক দেখলো যে এতগুলি ডরমেন্ট অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে হয়েছে, অন্য অন্য কান্ট্রির সাথে মিলায় দেখা যাচ্ছে যে এটা কি, এটা হলো যে একটা অসঙ্গতি। ধরো যে পাকিস্তানের কথাই বলি, পাকিস্তানের রেজিস্টার্ড প্রাপ্ত ফ্রিল্যান্সার হচ্ছে 50,000 মাত্র, তার মধ্যে থেকে রেগুলার 10 থেকে 20,000 কাজ করে। এটা সব মানা যায়। ফ্রিল্যান্স তোমার যে শ্রীলঙ্কার দেখা যাচ্ছে এরকম 1 লাখ রেজিস্টার্ড প্রাপ্ত ফ্রিল্যান্সার, ওখান থেকে 20-30 হাজার রেগুলার কাজ করে। বাংলাদেশে দেখা যাচ্ছে যে 6 লাখ রেজিস্টার্ড প্রাপ্ত, কিন্তু কাজ করে মাত্র 10,000 থেকে 15,000 বা 20,000। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে কি করলো, তার বাংলাদেশের উপর একটা রেস্ট্রিকশন দিয়ে দিল যে বাংলাদেশে এই যে যেই ক্যাটাগরিগুলোতে সব থেকে বেশি আপওয়ার্ক রেজিস্টার করছে, এদেরকে কি করলো, বলো যে এই আমরা যখন নতুনরা কেউ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, স্কিল থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট যখন খুলতে যাচ্ছে, তখন কি করছে যে তোমাদের বাংলাদেশ থেকে এই স্কিলের যথেষ্ট এক্সপার্ট আছে, আর আমরা তুমি অন্য স্কিল থাকলে বলো। অন্য স্কিল বলতে যেমন টপ লেভেলের যে স্কিলগুলো, ইউআই ইউএক্স, তোমার প্রোগ্রামিং, হ্যাঁ, মোবাইল গেম, হ্যাঁ, তো এই টাইপের মানে সফিস্টিকেটেড হার্ড স্কিল গুলোতে তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে। নর্মালি যে এসইও, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, কন্টেন্ট রাইটিং, এগুলো তার অ্যাকাউন্টে খোলা যাচ্ছিল না। রিসেন্ট হয়তো বা একটু শিথিল হয়েছে, হ্যাঁ, এখনো শিওর না যে কিরকম অবস্থা। তো এইরকম আর কি। তা আমরা যেন এই মার্কেটগুলোর অপরচুনিটি গুলো নষ্ট না করি, যারা আমরা শিখতে যাচ্ছি, যারা হলো যে কাজ শিখতেছি, কাজ শিখতে গিয়ে আমরা একটা সময় অ্যাকাউন্ট খুলবো, আমাদের জন্য জায়গাটা যেন ঠিক থাকে। হ্যাঁ, যে এইরকম মানে 2 মাস 4 মাসের অ্যাকাউন্ট, 2 মাস 4 মাসের কোনো কিছু শিখেই যেন আমরা ওই গিগ গুলো না দিই। ঠিক আছে, বিশেষ করে সলিড স্কিল যেগুলি, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং,
মানে এই একটু মানে 2 মাসের ফেসবুক মার্কেটিং শিখলাম, তাতেই যদি আমি এসইও ডিজিটাল মার্কেটিং এর গিগ দেই, দিয়ে যদি আমরা অ্যাকাউন্ট খুলি এবং ক্লায়েন্ট আমার সাথে যদি কমিউনিকেশন করে, তারা বুঝে যাবে যে আসলে এরা এক্সপার্ট না। হ্যাঁ, প্রচুর গিগ খুলছে, তখন দেশের প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হবে, যেটা আমাদের কারোরই কাম্য নয়। ঠিক আছে, বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হোক বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে আমাদের ভাবমূর্তি নষ্ট হোক, এটা আসলে আমাদের কাম্য নয়। ঠিক আছে, কারোরই কাম্য হওয়া উচিত না। কারণ আমাদের আমাদের শুধু আমাদের কথা ভাবলে হবে না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসতেছে, তাদের কথা আমাদের ভাবতে হবে। ঠিক আছে, একটা সময় দেখা যাবে যে অলরেডি আপওয়ার্ক বন্ধ, যদি ফিভারটা বন্ধ হয়ে যায় বিগিনারদের জন্য সব থেকে ভালো মার্কেট প্লেস, তাহলে কিন্তু আমাদের একদম আটোটা সব বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা যেন না করি। এই জন্য আমাদের মূলত হচ্ছে স্কিল ফোকাস এবং ড্রপ আউটের হারটা যেন খুব কম হয়। ঠিক আছে, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের আইটি ফিল্ড এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের সমস্যাটা হলো আমাদের যে পরিমাণে সার্ভিস প্রোভাইড করি, আমরা যে পরিমাণে কিন্তু আমাদের এই মফস্বল এরিয়া হওয়ার কারণে, আমরা ঢাকা থেকে অনেক রিমোট এরিয়া হওয়ার কারণে আমাদের এনগেজমেন্টটা অনেক কম, নাম্বার ন্যাশনাল লেভেলে আমাদের সেই ফোকাসটা অনেক কম। হ্যাঁ, কারণ দিনাজপুরে সবাই আসলে ইয়াতে করতে চায়, মানে লোকাল বা আশেপাশেই যারা আছে, হ্যাঁ, সেটাই মানুষ সেখানে ভর্তি হতে চায় এবং সেখান থেকে সেই বিষয়টা নিউজটা জানে। আমরা যদি ঢাকায় হতাম, অবশ্য ঢাকায় হলে এই কম দামে এই সার্ভিস দেওয়ার সম্ভব হতো না। হ্যাঁ, তো আমরা দিনাজপুর থেকে শুরু করেছি, ইনশাল্লাহ আমরা গোটা কান্ট্রি ওয়াইড এক সময় মানে খুব নাম করব। ঠিক আছে, আমার হাতে কোনা দেখবেন যে এরকম ট্রেনিং সেন্টার আছে যারা এরকম মানে দায়িত্ব নিয়ে হলো যে স্টুডেন্টদেরকে ভর্তি করায়। তা আমরা মানে কেউ যদি মানে ফ্রিল্যান্সিং করতে চায়, হ্যাঁ, তার প্রধান লক্ষ্যটা কি থাকে? প্রধান লক্ষ্যটা থাকে একটা কেরিয়ার দাঁড় করানো, একটা স্বপ্ন থাকে। হ্যাঁ, স্বপ্ন বলতে একটা একজনকার স্বপ্ন কিন্তু একটা কেরিয়ার, মানে একটা যুবকের সব থেকে বড় স্বপ্ন যে কেরিয়ারে সে ভালো করবে, হ্যাঁ, একটা কেরিয়ারে দাঁড়াবে, ইনকাম আসবে তার। তো এই জায়গাটা যদি একটা ঘাপলা হয়, তাহলে অনেক ঘাপলা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, 2012 সাল থেকে যদি আমরা দেখে আসি, বুলেন্সার আসে অনেক কিছু করে গেছে। তো এই ঘাপলাগুলো যদি না হয়, ঘাপলাগুলো বলতে আপনাদেরকে বুঝতে হবে, যারা আপনারা এই ট্রেনিং নিচ্ছেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যে যদি স্কিল ফোকাস না হয়, হ্যাঁ, কাজ যদি না শেখায়, কাজ শেখার আগে যদি টাকা ইনকামের স্বপ্ন বেশি দেখায়, তাহলে বুঝবেন যে এখানে অনেক ধাপ্পাবাজি হবে। আর যদি বলে যে টাকা ইনভেস্ট করতে হবে, টাকা দিতে হবে, আমরা যেটা নেই সেটা হলো যে আমাদের একটা পারিশ্রমিক বা একটা আমরা যে সার্ভিসটা দেই, একটা জিনিস শেখাই, একটা মেন্টর, একটা টিচারকে আমরা বেতন দেই না? একটা টিচারকে আমরা বেতন দেই। হ্যাঁ, তো এই টিচারের বেতন টাইপের এটা, এটার জন্য কোনো আপনার ইয়া করা লাগে না, এটার জন্য আপনার কোনো আহ, কোথাও ইনভেস্ট করা লাগবে না, এটার বিনিময়ে আমরা কোনো টাকা দিব না। আমরা যে একটা মেন্টর আপনাকে যে শেখাবো, এই শেখার একটা সম্মানই নেই আর কি। ঠিক আছে, এখানে কোথাও ইনভেস্ট করতে হবে না, কোথাও কিছু করতে হবে না। ইনভেস্ট আপনি যখন করবেন, আপনি যখন মার্কেট প্লেস থেকে ইনকাম আপনার ইনভেস্টটা হচ্ছে মূল একটা আপনার কম্পিউটার থাকতে হবে, এটা আপনার ইনভেস্টমেন্ট। আপনার প্রতি মাসে ইন্টারনেট চালাতে হবে, ব্রডব্যান্ড চালাতে হবে, এটা আপনার ইনভেস্টমেন্ট। আপনি আপনি যে সময় দিবেন, আপনি হলো যে প্রত্যেকদিন 6, 7, 8 ঘন্টা যতটুকু সময় কোয়ালিটি টাইম দিবেন, এটা আপনার ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এই সময়টা আপনি অন্য কাজে যদি আপনি ব্যয় করতেন, তাহলে কি আপনার ইনকাম আসতো? আর কেউ যদি টিউশনি করাইতো বা কেউ যদি অন্য কোথাও জব করতো, তাহলে টাকা আসতো না? অবশ্যই টাকা আসতো, কিন্তু সেটা টাকা না আসে, সেটা এই একটা স্কিল শেখার পিছনে বা একটা স্কিল গ্রো করার পিছনে ব্যয় করতেছে। সো এটা অনেক এটা বড় একটা ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ইনভেস্টমেন্টটা হচ্ছে এটা, শেখার পেছনে ইনভেস্টমেন্ট, ইন্টারনেটের পেছনে ইনভেস্টমেন্ট, একটা ভালো কম্পিউটার ডিভাইস এটার প্রতি একটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। সরাসরি টাকার ইনভেস্টমেন্টটা খুবই নগণ্য এখানে, অল্প সামান্য। ঠিক আছে, তো এগুলো বিবেচনা করে যদি আপনি আর যে আপনাকে শেখাবে, যার কাছে আপনি শিখবেন, ধরেন গ্রাফিক ডিজাইন হোক, ওয়েব ডিজাইন হোক, এসইও ডিজিটাল মার্কেটিং হোক, যে আপনাকে শেখাবে, তার তাকে আগে আপনাকে চেক করতে হবে, তার হলো যে ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, সে কি করে অ্যাকচুয়ালি, সে কি সত্যি কথা মার্কেট প্লেসে কাজ করে, নাকি মানে শুধু ভুয়া। এটা 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 আপনাকে নিজেকেই জানতে হবে। হ্যাঁ, চেক করার যে বিষয়টা, আপনাকে এই বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। দক্ষ বলতে এই বিষয়ে একটু সচেতন বা অ্যালার্ট হতে হবে, না হলে আপনি বিপদের মধ্যে পড়বেন। হ্যাঁ, অনেকেই আছে যে এরকম বিপদের মধ্যে পড়ে বা পড়ছে, যে টাকা দিছে কিন্তু শেখায় নেই। হ্যাঁ, প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড চেক করবেন, যে এই প্রতিষ্ঠান কতদিন থেকে আছে, এই প্রতিষ্ঠানের সাকসেস স্টুডেন্ট বের হয়েছে কিনা, এরা কিভাবে কাজ করতেছে, এটা জানে নেবেন। ঠিক আছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনারা অবশ্যই জানবেন, এটা জানার অধিকার আপনার আছে। আপনার এখানে আপনার কেরিয়ার গড়ার জন্য, স্বপ্ন গড়ার জন্য আপনি 2 বছর ইনভেস্ট করবেন, সেখানে আপনি ডিটেলস আপনাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। এই জন্য আমরা বিভিন্ন লাইভ সেশন গুলো করি। আমাদের রেগুলার আপনি রেগুলার লাইভ সেশন গুলোতে আসে প্রশ্ন করতে পারবেন, পেজে প্রশ্ন করতে পারবেন যে আমরা কিভাবে কাজ করি, হ্যাঁ, আমাদের সার্ভিস গুলো কি কি। আমরা মূলত একটা এজেন্সি দাঁড় করে যাচ্ছি, যেটা এজেন্সি বলতে যেখানে প্রচুর কাজ থাকবে, প্রচুর ক্লায়েন্ট থাকবে। হ্যাঁ, সবাই নতুনরাও আসে, শুরু থেকেই ছোট ছোট কাজ করেও
একটা সম্মানই পাবে। হ্যাঁ, কাজ করতে করতেই তো মানুষ একটা সময় এক্সপার্ট হয়। এই এক্সপার্ট হওয়ার যে জায়গাটা, যে ক্ষেত্রটা, যে একটা প্ল্যাটফর্মটা, এটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করতেছি। আবার যারা হাইলি লেভেল এক্সপার্ট হবে তাদের জন্য আবার এক্সপার্টাইজ লেভেলের কাজ থাকবে। ঠিক আছে? এভাবে বিগিনার টু এক্সপার্ট পর্যন্ত আমরা একটা একটা সেতু ক্রিয়েট করতে, সবার সাথে একটা সেতু বন্ধন, একটা একটা প্ল্যাটফর্ম, একটা ইন্টারেক্টিভ এবং একটা হলো যে ইকোসিস্টেমের মতো, হ্যাঁ, সবগুলা এক্সপার্টাইজের একটা ইকোসিস্টেমের মতো আমরা এই বিষয়গুলো ট্রাই করতেছি। ঠিক আছে? এটাই হলো তো আমাদের মোটো। আমাদের স্টুডেন্ট সংখ্যা ভর্তি খুবই কম। হ্যাঁ, আমরা ওরকম মাছ গ্যাদারিং করতে, শুরুতেই বললাম যে আমাদের ওরকম মাছ গ্যাদারিং আমরা করতে পারি না, কারণ এটা সবার জন্য নয়। যারা হার্ডলি ট্রাই করতেছে আমাদের এখানে তারাই ভালো করে, যারা আমাদের এখানে না, যে কোনো জায়গায় যারা 6 মাস 1 বছর থেকে ট্রাই করতেছে, ফেসবুকে, ইন্টারনেটে, গুগলে, ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছে, এগুলো বিষয়ে নাড়াচাড়া করছে, ফাইনালি আমাদের খোঁজ পাইছে যে আমরা, হ্যাঁ, 6 মাস। আপনি কোনো বিষয়ের উপরে ধরেন আজকে একদম বিগিনার, একদম নিউবি, আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, কোন বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করবেন এই চারটার মধ্যে, এটা এটা হচ্ছে এন্ট্রি স্টেজ। এন্ট্রি স্টেজে 4টা দরজা আছে, এই 4টা দরজা যে কোনো একটা দরজার মধ্যে আপনাকে ঢুকতে হবে। তো সেটা আপনার জন্য কোনটা পারফেক্ট হবে সেটার জন্য আপনাকে অন্তত 6 মাস কোন একটা বিষয়ের উপর ক্লাস করতে হবে। তারপর আপনি বুঝে যাবেন যে আমার দ্বারা এটা, আমি আমরা হলো যে ভাইভাতেই অনেকটা বুঝে যাই যে কে কোনটা পারবে কি পারবে না। সেটা আহ, বিষয়ে আমি ক্লাস, একটা আমাদের লাইভ আছে, এই 4টা 5টা পোস্ট আগে গেলেই আপনি পাবেন যে আমরা কি কি বিষয় চেক করি, কোন কোন টপিক্স এর উপর ভিত্তি করে, কোন ক্যাটাগরির উপর ভর্তি হতে আসলে আমরা কি কি প্রশ্নগুলো করি, সেই প্রশ্নগুলোর উত্তর ঠিক ঠিকভাবে মিললেই কেবল আমরা সেখানে তাকে ভর্তি করাই দিই। আদারওয়াইজ আমি বলি যে তুমি ওইটা, এটা করো, এটা করো। ঠিক আছে? আপনি আপনি চাইলেন আমি এসিড ডিজিটাল মার্কেটিং হলো যে শিখবো। কেন এসিড ডিজিটাল মার্কেটিং শিখবেন? এসিড ডিজিটাল মার্কেটিং শেখার জন্য যে কি কি কোয়ালিটি দরকার, এক্সিস্টিং কোয়ালিটি দরকার, বা কি কি বৈশিষ্ট্য দরকার, সেগুলো যদি না থাকে তাহলে আমরা অন্যভাবে শিফট করাই দিই। কেউ যদি গ্রাফিক ডিজাইন হতে চায় বা কেউ গ্রাফিক ডিজাইন শিখতে চায়, তো গ্রাফিক ডিজাইন শেখার জন্য যে কি বৈশিষ্ট্য দরকার, সেই বৈশিষ্ট্যগুলো যদি তার মধ্যে থাকে তাহলে আমরা তাকে অ্যাকসেপ্ট করি, আদারওয়াইজ অ্যাকসেপ্ট করি না। কেউ আসে একদম নিউবি, হ্যাঁ, বলছে ভাই আমি কম্পিউটার কেনার প্ল্যান করতেছি, তাহলে কিন্তু আমরা তাকে ভর্তি নেই না। ঠিক আছে? কারণ কম্পিউটার নিয়ে, কম্পিউটারের বেসিক যে ট্রাবল শুটিং, এগুলো করতেই কিন্তু 6 মাস 1 বছর, এগুলোতে ভালো এক্সপার্ট হতে 6 মাস 1 বছর যায়। এটা হচ্ছে প্রফেশনাল লেভেলের কোর্স। হ্যাঁ, এগুলি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে প্রফেশনাল লেভেলের কোর্স। তাই এগুলোর জন্য এটা বিগিনার লেভেলের কোর্স না। হ্যাঁ, মানে প্রফেশনাল লেভেলের বিগিনার। ঠিক আছে? কিন্তু একদম যারা মানে বেসিকটা জানে না, কম্পিউটার চালাইতেই পারে না, তাদের জন্য আসলে এটা না। হ্যাঁ, তাদের জন্য মানে ওয়ার্ড এক্সেল শেখার এই বিষয়টা না আমাদের এখানে। ঠিক আছে? এই বিষয়টা ক্লিয়ার করে দিই। আরো বিভিন্ন ক্লাসগুলোতে, আমাদের অতীতের যে সেশনগুলো হয়েছে, সেগুলোতে আপনারা রেগুলার যদি আপডেট থাকেন তাহলে কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন অন্তত। ঠিক আছে? নট নেসেসারি যে আপনাকে এখনই ডিসিশন নিতে হবে। আপনি ডিসিশন নেন, ধীরে ধীরে নেন। আপনাকে ডিসিশন নেওয়ার আগে আমাদের কনসালটেন্সির ওপেন আছে, 2-3টা পোস্ট আগে গেলেই পাবেন যে আমরা কনসালটেন্সি দিই, যে আপনি কেন ফ্রিল্যান্সিং করতেছেন, ফ্রিল্যান্সিং কি আপনার জন্য সুইটেবল হবে। আপনি হয়তো চাকরি করতেছেন বা স্টুডেন্ট, হ্যাঁ, যে আপনি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, ফ্রিল্যান্সিং আপনার জন্য সুইটেবল হবে কিনা এই বিষয়ে আমাদের কিন্তু আমরা কনসালটেন্সি করি। ঠিক আছে? আমরা পরামর্শ দিই, এটা আমাদের ফ্রি। ঠিক আছে? তো যারা এখানে আসে আমরা চাই যে শতভাগ যেন হয়, শতভাগ যেন সাকসেস হয়, এই মর্মে আমরা ভর্তিটা নেই। ঠিক আছে? এই জন্য আমাদের এনগেজমেন্টটা অনেক কম। হ্যাঁ, আমরা মাছ এনগেজমেন্ট, মাছ অডিয়েন্স আমাদের নাই। কিন্তু যারা এখানে আসে, যারা স্বপ্ন নিয়ে আসে, তাদের আমরা চাই যে সবাই যেন আমাদের মতো স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে। এই জন্য আমরা অনেক ফিল্টারিং, হার্ড ফিল্টারিং করি আর কি। ঠিক আছে? এবং এটাই হওয়া উচিত, সবাইকে একটা আশা দেখায়, একটা মানে আমি কিছু টাকা পয়সা নিয়ে তাদেরকে ট্রেনিং করালাম বা এটা ওটা করলাম, পরবর্তীতে সে তার আশা ভঙ্গ হইলো, হ্যাঁ, কিছু করতে পারলো না, তাহলে কিন্তু তার মানে মনটা অনেক খারাপ হয়ে যাবে। আর কারণ মন খারাপ করাটা এটা খুব মানে খারাপ কাজের মধ্যে পড়ে। ঠিক আছে? তো এরকম আর কি, মন খারাপটা শুরুতেই করা ভালো। আপনি শিখতে আসতেছেন, আমি হয়তো আপনাকে রিজেক্ট করে দিলাম, শুরুতেই করা ভালো। কিন্তু আপনি আপনাকে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আমি আপনাকে ভর্তি নিলাম, হ্যাঁ, 6 মাস 1 বছর পর আপনার কিছুই লাভ হলো না, তাহলে কি হবে? আপনি আপনাকে মানে বাস দিবেন না, আমার নামে দুর্নাম বলবেন, এই করবেন সেই করবেন, যেটা আমরা চাই না কেউ। ঠিক আছে? আমরা আমাদের জার্নিটা খুব ছোট থেকে, এবং আমাদের গ্রোথটা অনেক সুন্দর, মানে একটা গ্রোথের প্যাটার্ন আছে। হ্যাঁ, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, এভাবে একটা গ্রোথের প্যাটার্ন আছে, আমরা গ্রো করতেছি। ঠিক আছে? বেসিক্যালি এটাই হওয়া উচিত। হ্যাঁ, আপনি আজকে ফ্রিল্যান্সিং শুরু করলেন, এই বছরে সব $500 ইনকাম করলে সামনের বছর $500 পরে থাকবেন? অবশ্যই না। সামনের বছর আপনার 1,000, 2,000, $3,000 হতে পারে, তারপরে বছর আরো বেশি হবে। এভাবে ধীরে ধীরে আপনার এক্সপার্টিস গ্রো হবে, আপনার ইনকাম বাড়বে। হ্যাঁ, যাতে এক সময় আপনার প্যাসিভ ইনকাম দাঁড় হবে। এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা হচ্ছে এরকম। ঠিক আছে? এটা কিন্তু চাকরির মতো না। চাকরির তো মনে করেন যে 5 বছর পর একবার ইনক্রিমেন্ট হলো,
5%, ঠিক আছে, এরকম ব্যাপারটা না। এখানে ব্যাপারটা খুব এক্সপোনেনশিয়াল গ্রোথ, দ্রুত গ্রোথ হয়, ঠিক আছে। ফ্রিল্যান্সিং ব্যাপারটা এরকম, মানে মানে রাতারাতি বড়লোক হয়। আর রাতারাতি বড়লোক হওয়ার ব্যাপারটা হলো যে রাতারাতি বড়লোক হতে গেলে আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকম মানে লং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। হ্যাঁ, মনির হাসান স্যার একটা কথা বলছিল কয়েকদিন আগে তার ফেসবুক পোস্টে, সেটা হলো যে রাতারাতি কোনো সাকসেস যদি আসে তারপরেও কমপক্ষে 10 বছর লাগে। কয় বছর? কেউ একজন বলেন কয় বছর? রাতারাতিও যদি কোনো সাকসেস আসে তাহলে সেটা কমপক্ষে 10 বছর লাগে। বুঝা গেছে? মানে একটা স্টার্ট আপ, একটা প্রতিষ্ঠান, একটা মানুষ দাঁড়াইতে, একটা সফল জায়গায় পৌঁছাতে 10 বছর লাগে মিনিমাম, ঠিক আছে। আচ্ছা, আরো দুইটা কথা বলি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হ্যাঁ ভাই, কেউ তো এরকম 2-3 বছরে রাতারাতি দাঁড়ায় গেছে। এখানে দুইটা মডেল আমি বলতেছি। একটা হচ্ছে যে টিকটক মডেল। টিকটক মডেল আমরা সবাই জানি টিকটক মডেল কি জিনিস। টিকটক মডেল হচ্ছে রাতারাতি কুইক 1 মিলিয়ন বা 10 লাখ ফ্যান ফলোয়ার হওয়া, ঠিক আছে। এটা হচ্ছে টিকটক মডেল, দ্রুত। হ্যাঁ, কোনো ধরনের কন্টেন্টের কোনো ভ্যালু বা ইয়া নাই, রাতারাতি 10 লাখ ফ্যান ফলোয়ার হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে টিকটক মডেল, দ্রুত, কুইক, ফাস্ট। আর এটা হচ্ছে হুন্ডা ইফেক্ট। হুন্ডা ইফেক্ট কি জিনিস? হুন্ডা ইফেক্ট মানে ধীরে ধীরে গ্রো করবে, কিন্তু পরবর্তীতে দেখবো যে গোটা মার্কেট খেয়ে নিছে এবং তার সাস্টেইনেবিলিটি অনেক বেশি। এটাকে বলা হচ্ছে হুন্ডা ইফেক্ট, ঠিক আছে। তো আমাদের আসলে কোনটা, আমরা তো সাস্টেইনেবিলিটি চাই। হ্যাঁ, আমরা তো হতাশ হতে চাই না, আমরা ফেল মারতে চাই না, এবং পরবর্তীতে গিয়ে একটা লেভেলে গিয়ে আমরা আবার ট্রাকও চেঞ্জ করতে চাই না, আমরা এটার উপর থাকতে চাই। সো আমাদেরকে হুন্ডা এফেক্ট ফলো করতে হবে। আমরা এমন ভাবে কেরিয়ারটা গড়বো, এমন ভাবে শিখবো, এমন ভাবে স্কিলটা গ্রো হবে, যে কোনো কিছু যে আমার জন্য ফেল না মারি। হ্যাঁ, মার্কেট প্লেস এটা হচ্ছে রেগুলার চেঞ্জিং। হ্যাঁ, অনলাইনের জগৎটা এমন একটা বিষয় যে রেগুলার চেঞ্জ হয় বিষয়গুলা। আজকে একটা বিষয়ের ভ্যালু আছে, 2 বছর পর ওই বিষয়টা অবসলিউট হয়ে যাচ্ছে। আপনি যদি শুধুমাত্র ওইটার উপর টাকা ইনকাম করেন, পরে 2 বছর পর দেখবেন যে ওইটার আপনি ওই কাজের আর ভ্যালুই নেই, ওই কাজে অনেকগুলো কম্পিটিটর দাঁড়ায় গেছে। তখন আপনাকে নতুন কাজ যদি আপনি না শিখেন তাহলে কিন্তু এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। 10 সাল থেকে আমরা এসইও করে আসতেছি, অনেকগুলো বিষয় আর কাজ করে না। তো কাজ করে না তার মানে কি? আমরা কি পড়ে গেছি? আমরা তো এসইও ডিজিটাল মার্কেটিং এখনো করতেছি। আমরা নিজেকে আপডেট করছি। গুগল যেভাবে আপডেট করছে, গুগল যেহেতু আছে, সেই গুগল 18 সাল থেকে গুগল এখনো আছে। গুগলের জায়গায় আছে। গুগল কি কোনো নাম্বার পজিশনে 2 আছে? গুগলের পজিশনে 1 আছে, এবং এমন ভাবে আছে যে গোটা ওয়ার্ল্ডের সার্চ মার্কেটের শেয়ার প্রায় 80% গুগলের দখলে। বাকিগুলা সব পিছনে পড়ে গেছে। গুগলের জায়গা আছে, তাই না? গুগল তো চলে যায়নি। তার মানে গুগল চলে যায় না মানে এসইও আছে। এসইও আছে তার মানে কি? গুগল যেভাবে নিজেকে আপডেট করছে, আমাকেও নিজেকে এভাবে আপডেট করতে হবে। ঠিক সেম ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে, কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, হ্যাঁ, বাকি আদার বিষয়গুলোর ক্ষেত্রে আপনি হলো যে যদি আচ্ছা প্রোগ্রামিং, ভুইয়া হাসান বলছে প্রোগ্রামিং শিখতে চাই। হ্যাঁ অবশ্যই ভাইয়া, আমরা প্রোগ্রামিং এর উপরে কোর্স লঞ্চ করছি। আমাদের যে আইটি ভেন্ডলার যে লার্নিং প্ল্যাটফর্মটা, এটা আমরা ওপেন করে দিব, উন্মুক্ত করে দিব। আমরা শুধু এই 4টা কোর্সের উপরে থাকবো না। আমরা সম্ভবত ইনশাল্লাহ এই জানুয়ারি মাসে আমরা এটা আড়ম্বর ভাবে একটা লঞ্চ করব, যে learn.itvendler.com। আমাদের এটা আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছে। আমরা এটা ওপেন করে দিব, বিভিন্ন ধরনের কোর্স আমরা যুক্ত করব, প্রোগ্রামিং থেকে শুরু করে গেম ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এআই, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, এই কোর্সগুলো আমরা যুক্ত করব, ঠিক আছে। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দিই আমরা, তোমাদের যে কাজটা হয়েছে। আচ্ছা, আমরা আজকে 8টা না 9টা 10টার দিকে আমাদের পেজ থেকে একটা কম্পিটিশন লঞ্চ হচ্ছে। সেটা হচ্ছে প্রোগ্রামিং কম্পিটিশন, আইটি ভেন্ডলা হ্যাক ফেস্ট। এটা সম্ভবত জানুয়ারির 23 তারিখে এটা অনুষ্ঠিত হবে অনলাইনে প্রোগ্রামিং কম্পিটিশন। দিনাজপুর থেকে ফার্স্ট টাইম অনলাইনে প্রোগ্রামিং কম্পিটিশন হবে। এটা লঞ্চ হবে আজকেই। এটার উপরে সামনে 2-3 দিনের মধ্যে লাইভ হবে। হ্যাঁ, যারা প্রোগ্রামিং করতে আগ্রহী তারা হলো যে এখানে জয়েন করতে পারবে। এটা গোটা দেশের যে কোনো জায়গা থেকে আপনারা জয়েন করতে পারেন, ঠিক আছে। এটা একটা অ্যানাউন্সমেন্ট ছিল। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট হলো যে learn.it ফিনল্যান্ড, এটা ভাস্ট আকারে অনেকগুলো কোর্স আসতেছে সামনে learn.it ফিনল্যান্ড আন্ডারে। শুধু এই 4টা কোর্সের অনেকগুলো ভেরিয়েশন থাকবে। হ্যাঁ, আমি এসি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আরো অনেকগুলো কোর্স থাকবে। এই কোর্সগুলো মানে সবগুলা যে কেউ যদি ইনস্ট্রাক্টর থাকে তারাও আসে এখানে জয়েন করতে পারবে। হ্যাঁ, ইন্টারেক্টিভ একটা প্ল্যাটফর্ম হবে আর কি। ইনস্ট্রাক্টর এবং হলো যে লার্নার, এদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হবে, ঠিক আছে। এটা লোকালি আমার দিনাজপুরের মধ্যে এটা, ঠিক আছে। তারপর ধীরে ধীরে আমরা এক্সপান্ড করব। কোভিড এর কারণে আমরা অনেক এক্সপান্ড করতে পারিনি, আমাদের অফিস এক্সপান্ড করার কথা ছিল। তো এই অফিসেই আমাদের এখন যেহেতু কোভিড এর কারণে গণজমায়েত হচ্ছে না, এই জন্য আমরা অফিসে সবাইকে আসতে দিই না। আমি অফিসে ক্লাসগুলো করাচ্ছি না, ক্লাসগুলো অনলাইনে করাচ্ছি। তো এই মুহূর্তে রাকিব আছো?
রাকিব কি লাইনে আছো? আচ্ছা, তুমি রেডি হও, মানে একটু সেশন কমপ্লিট মানে কন্টিনিউ করবা। আমাদের আপাতত মুট করে রাখো। তো আমাদের হলো যে মোটামুটি যারা যারা এখানে উপস্থিত আছে তারা তারা আপনাদের প্রশ্ন করতে পারেন বিভিন্ন বিষয় সম্পর্কে। হ্যাঁ, আজকে মূলত ওরিয়েন্টেশন, প্রশ্ন উত্তর, মানে আমরা নিজেদেরকে একে অপরকে পরিচিত হব। হ্যাঁ, এবং সামনের দিনে আমাদের কিভাবে আগানো যায়, সামনের দিনে আমরা আমরা যেন এই আগামী 6 মাসের মধ্যে ভালো কিছু করতে পারি, এটা কিভাবে করা যায়, সেই পরিকল্পনা আমরা আজকে ঠিক করে ফেলবো। হ্যাঁ, অনেকেই আছে, আমাদের আমাদের এক্স স্টুডেন্ট এখানে আছেন, যারা 3 মাস আমাদের সাথে ক্লাস করছেন তারা আছেন। হ্যাঁ, আমাদের সাকসেসফুল স্টুডেন্ট আছেন। তো সবাই মিলে আমরা হলো যে এখানে আজকে ডিসিশন নেবো যে আমাদের অতীতে যারা আমাদের ক্লাস করছি, আমাদের কি কি ভুল ছিল, হ্যাঁ, আমাদের কি কি ল্যাকিংস ছিল, সেগুলি আমাদেরকে ওভারকাম করতে হবে। এবং সেগুলোকে পিছনে ফেলে রেখে আমরা হলো যে সামনে এই আগামী 6 মাসের মধ্যে ভালো কিছু একটা আউটপুট নিয়ে আসবো। এই জন্য আমাদের একদম ক্লাসগুলো ঠিক মতো আমরা করবো, প্র্যাকটিসগুলো ঠিক মতো করবো, করে একটা একটা জায়গায় পৌঁছাবো। ঠিক আছে, এতে কি উভয় উভয়ের লাভ। আপনারও সময়টা কম লাগতেছে, আমারও মানে সাকসেস রেটটা আমাদেরও বাড়তেছে। হ্যাঁ, 6 মাসের মধ্যে যদি আমাদের আরো মনে করেন যে 50টা বা 100টা স্টুডেন্ট বের হয় যারা মার্কেট প্লেসে ভালো আর্নিং করবে, তাহলে আমাদের সাকসেস রেটটা বাড়তেছে, সাথে সাথে আপনারও তো উপকার আছে, আপনাকে লস হবে। আপনি 6 মাসে দাঁড়ায় গেলেন, হ্যাঁ, যেখানে আপনার 1 বছর 2 বছরের আমাদের পরিকল্পনা, সেখানে আপনি 6 মাসে দাঁড়ায় গেলেন। এটা ভালো না? তো এরকম বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে করলে ভালো হয়, হ্যাঁ, কিভাবে আগাইলে আমাদের কম সময়ে ভালো রেজাল্ট আসে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? আপনারা নিজে নিজে প্রশ্ন তৈরি করেন। হ্যাঁ, আমি এরপর একটা সেশন আসবে আমাদের কমপ্লিট ইয়ার জন্য, আমাদের যে আইটি ইন্ডাস্ট্রির কমপ্লিট যে চিত্র, এটার উপর আমি একটা প্রেজেন্টেশন দিব। হ্যাঁ, তার আগে এখন রাকিব, আমাদের গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর, সে হলো যে ইয়া করবে, সে হলো যে এটা একটু আপনাদের সামনে বক্তব্য দিবে, প্রেজেন্টেশন দিবে। ঠিক আছে? তো আমি রাকিবের কাছে ফরওয়ার্ড করতেছি। রাকিব। ধন্যবাদ সকলকে এবং আল মাসুদ ভাইয়াকে আমাদের এই সেশনটা শুরু করার জন্য। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, আইটি ভ্যানলা চিফ অপারেটিং অফিসার, এবং আমি আপনাদের গ্রাফিক ডিজাইন যারা ক্লাস করবেন তাদের কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে থাকব। এবং সকলকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, যারা যারা পরে জয়েন করেছেন তারা হয়তো বা দেখতে পাননি। যে যেই সেশনের, যেরকম এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং থেকে যারা আছে তারা একটু এসইও লিখে তাদের সেশনটা, যেমন 2021 জানুয়ারি জুন, কেউ আবার মোবাইল ফ্রিল্যান্সিং এর মধ্যে আছেন, তারা সেই অনুযায়ী হচ্ছে যে এসএমএস এখানে মেসেজ করে রাখেন। ওকে। তো এখন কথা হচ্ছে যে অনেকক্ষণ ধরে শুনলেন যে কিভাবে কিভাবে কি করব এবং কিভাবে আমাদের মেন্টালিটি প্রিপেয়ার করতে হবে। আমি একটু আমার ভিডিওটা অন করে দিই, তাহলে সবার সাথে কথা বলতে সুবিধা হবে। একটু ওয়েট করেন, আমি জাস্ট হচ্ছে ভিডিওটা অন করে দিই। ওকে, আবারও স্বাগতম সকলকে। থ্যাংক ইউ, অনেকে হচ্ছে কমেন্ট করছেন। এবারে আমি একটু কথা বলবো যে আমরা ফ্রিল্যান্সিং বিষয়টাকে আসলে আমরা কিভাবে দেখবো, বা ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের আসলে কি ধরনের ধারণা থাকে, কি ধরনের কি জিনিসগুলো করা উচিত এবং কোনগুলো করা উচিত না। এর জন্য আমি হচ্ছে আমার স্ক্রিন শেয়ারে চলে যাবো একটু পরে। তার আগে একটু বলেন সবাই, নতুন বছর কেমন শুরু হলো সবার, এবং কেমন লাগছে এখন পর্যন্ত আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম। একটু কথা বলতে হবে, তাহলে আমরা একটু ইন্টারঅ্যাক্টিভ প্ল্যাটফর্ম ইন্টারঅ্যাক্ট করতে পারবো একজন আরেকজন সকলের সাথে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ভালোই চলতেছে নতুন বছর। আর ওরিয়েন্টেশনটাও ভালো লাগতেছে আইটি ভ্যানিলার। মোহাম্মদ নিবিড়, নিবিড় কোন সেশনে আছেন, কোন ট্রেডে আছেন? ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ নিবিড়। ওকে,
আমি এখন একটু আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে সরি স্ক্রিন শেয়ার দেখতে দেখতে পাইলে আপনারা একটু হচ্ছে যে মেসেজ দিবেন অথবা হচ্ছে যে মাইক্রোফোন অন করে বলতে পারেন। অনেকেই হাত তুলে রেখেছেন, আপনারা কি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? কৌশিক দেব হাত তুলে রেখেছেন, কোনো প্রশ্ন ছিল নাকি? প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের প্রেজেন্টেশনে, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর উপর। ফ্রিল্যান্সিং, আত্মকর্মসংস্থানে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং। ঠিক আছে, এটা মূলত আল মাসুদ ভাইয়ের প্রেজেন্টেশন হিসাবে ছিল, আমি এটা তার বিহাফে প্রেজেন্ট করে দিচ্ছি। তো আমরা যে যে টপিকগুলো কভার আপ করার চেষ্টা করব এখানে, এই টপিকগুলো এর মধ্যে লেখা আছে। টপিকগুলো দেখতে পাচ্ছেন আশা করি সকলে। প্রথমে আছে আউটসোর্সিং কি, তারপর আছে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্স মার্কেটপ্লেস পরিচিতি, কয়েকটি জনপ্রিয় মার্কেটপ্লেস, ইন্টারনেট কাজের প্রকারভেদ, কাজের তুলনামূলক চিত্র, ফ্রিল্যান্স কাজের তালিকা, ক্যাটাগরি ভিত্তিক কাজ, ইনকামের ধরন, শীর্ষ নিয়োগ এবং শীর্ষ কর্মী দেশ, ফ্রিল্যান্সারদের কয়েকটি রাজধানী। তো এগুলো আমরা টপিক নিয়ে এখন একটু জানবো। তো সব থেকে প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আউটসোর্সিং কি। আচ্ছা, আরো কিছু টপিক আছে, আমরা যখন হচ্ছে যে সেই পেজে যাব সেই পেজে গিয়ে দেখবো। তো সব থেকে প্রথম প্রশ্ন হচ্ছে যে আউটসোর্সিং কি। আমাদের ধারণা হচ্ছে যে আউটসোর্সিং কোনো কোনো কিছু মানে এমন বিদেশের কোনো কাজ করা। হ্যাঁ, বিষয়টা অ্যাকচুয়ালি তেমন না। আমি যদি আরেকটু সহজভাবে বলতে চাই বিষয়টাকে, যে আমরা জীবনে সবাই কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময় আউটসোর্সিং করেছি। বিষয়টাকে এমন ভাবে চিন্তা করতে হবে যে আপনি নিজের একটি কাজ নিজে না করে আরেকজনের মাধ্যমে করতেছেন। উৎপল রয় একটু অ্যানোটেশন দিয়েন না, অ্যানোটেশন দিলে ডিস্টার্ব হয়, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম যে আউটসোর্সিং অ্যাকচুয়ালি কি। আউটসোর্সিং হচ্ছে আপনার কাজটি আপনি নিজে না করে অন্য কারোর মাধ্যমে যদি করায় নেন, তাহলে সেটাই আউটসোর্সিং। উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা অনেকেই স্কুল এবং কলেজ লাইফে প্র্যাকটিক্যাল খাতা করার সময় হয়তোবা হচ্ছে যে নিজে না করে অন্য কাউকে দিয়ে করায় নিছি। তো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আউটসোর্সিং, ঠিক আছে? তো আউটসোর্সিং বিষয়টাকে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক পর্যায়ে চিন্তা করলে হবে না, এটা কিন্তু আমাদের লাইফে রিলেটেবল একটা বিষয়, ঠিক আছে? তো আমরা এখানে যেটা বলছি যে প্রাতিষ্ঠানিক আউটসোর্সিং এর কথা। প্রাতিষ্ঠানিক আউটসোর্সিং কি, যে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির কাজ যদি আমরা হচ্ছে যে সেই প্রতিষ্ঠান নিজে না করে অন্য কোনো প্রতিষ্ঠানের সাহায্যে বা অন্য কোনো ব্যক্তির সাহায্যে করায় নেয়, তাহলে সেটাও কিন্তু আউটসোর্সিং, ঠিক আছে? এটা হতে পারে কোনো পণ্যের ডিজাইন বা সম্পূর্ণ উৎপাদন। এখন বলতে পারেন যে আমি একটা পণ্য বানাবো, বাট আমি যদি আমার ইউএস এর কোনো একজন ডিজাইনার এই কাজটা করে, তাহলে সে আওয়ারলি 150 থেকে $200 এটার জন্য চার্জ করবে। আর আমাদের দেশ থেকে সেটা করাইলে হয়তোবা তার $20-30 বা কোনো কোনো ক্ষেত্রে $15-20 পার আওয়ার চার্জ পে করলেই হয়ে যায়, ঠিক আছে? তো এক্ষেত্রে তার কস্টটা অনেক কম লাগবে। এবং একইভাবে গার্মেন্টস যে সেক্টরটা আছে, আমরা কিন্তু গার্মেন্টস সেক্টরটাকে দেখতে পারি যে পুরাটাই আউটসোর্সিং পদ্ধতিতে তারা ইনকামটা করে। কিরকম, যে ধরে নেন ইউএস এর একটা কোম্পানি, তারা ওই কোম্পানি ওখান থেকে প্রোডাক্টের অর্ডার করে আমাদের এই দেশে,
সেই কাপড়টা মনে করেন যে তৈরি করে একেবারে সেলাই করে তাদের কাছে এক্সপোর্ট করা হয়, তারা ওই এক্সপোর্টেড প্রোডাক্টটা বিভিন্ন জায়গায় সেল করে। এটাই হচ্ছে ওই গার্মেন্টস সেক্টরের আউটসোর্সিং পদ্ধতি, ঠিক আছে? তো এখানে সম্পূর্ণ উৎপাদনটাই কিন্তু অন্য একটা জায়গায় হচ্ছে। তারা কি করতেছে, তারা শুধুমাত্র এটা সেল করে যে রেভিনিউটা আছে সেই রেভিনিউটা আহ তাদের দেশে রাখতেছে, ঠিক আছে? তো এই যেটা বললাম যে সাধারণত আউটসোর্সিং কেন করা হয়, উৎপাদন খরচ কম করার জন্য। কারণ একই জিনিস যদি তাদের দেশে করা হইতো, তাদের হয়তো বা মানে মেশিনারিজ কস্টটা কম হইতো, কিন্তু তাদের ওখানে কিন্তু এই যে লেবার কস্টটা, পার ডে যে লেবার কস্টটা আছে সেই লেবার কস্টটা অনেক কম, সরি অনেক বেশি তাদের দেশে, আর আমাদের দেশে অনেক কম, ঠিক আছে? তো এই জন্য আমাদের মতো দেশ থেকে তারা লেবার কস্ট কম লেবার কস্টে কাজ করায় নেয়, ঠিক আছে? উৎপাদন খরচটাই হচ্ছে মূল টার্গেট থাকে, তার সাথে কোয়ালিটির একটা বিষয় থাকে যে কোয়ালিটি যেন সেম থাকে, ঠিক আছে? আচ্ছা, দেখা যাচ্ছে যে অনেক সময় ধরে নেন আউটসোর্সিং আরো একটা কারণে করা হইতে পারে। আহ আপনি হয়তোবা একজন ওয়েব ডেভেলপার, আপনি চাইলে এই কাজটি একটি ওয়েবসাইটকে ডেভেলপ করে ফেলতে পারেন, ঠিক আছে? সেই জন্য আপনি নিজেও করতে পারেন, কিন্তু ওইটার থেকেও একটা হেভি ইম্প্যাক্টফুল হেভি হাই প্রাইসের একটা কাজ আছে, যে কাজটা আপনি করতে যাচ্ছেন আরো সহকারে, তার জন্য আপনি আরেকজনকে দিয়ে এই কাজটা করে নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু একটা আউটসোর্সিং, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের দেশে মোটামুটি দেখা যায় যে আমরা এই থার্ড পার্টি হিসেবে যে কাজগুলো আসে এইভাবেই আসে, ঠিক আছে? প্রতিষ্ঠানের কাজ নিজ দেশে সম্পন্ন না করে ভিন্ন দেশ থেকে করিয়ে নেয় অনেকে, একে বলা হয় অফশোর আউটসোর্সিং, যেটার কাজটা আমরা মূলত করে থাকি, ঠিক আছে? মূল লক্ষ্য হচ্ছে পণ্যের গুণগত মান ঠিক রেখে কম পারিশ্রমিকের মাধ্যমে কাজটি সম্পন্ন করে নেওয়া। তো আশা করি আউটসোর্সিং বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। আপনারা কি একটু বলতে পারবেন আউটসোর্সিংটা কি? একটু কেউ বলেন আউটসোর্সিংটা কি? হ্যালো? কোনো ব্যক্তি বা কোনো একটা প্রতিষ্ঠান অন্য কোনো জি বলেন। অথবা কোনো সম্ভবত নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে ওনার। আউটসোর্সিং। আচ্ছা, ধন্যবাদ। আপনি বুঝতে পেরেছি আপনি চেষ্টা করছিলেন, কিন্তু আমরা নেটওয়ার্ক প্রবলেমের কারণে আপনার উত্তরটি শুনতে পাচ্ছি না ঠিক মতো। আহ, এবার চলে যাই আসলে ফ্রিল্যান্সিং বিষয়টা কি। ফ্রিল্যান্সিং বিষয়টা কি বলছি, আমরা কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া স্বতন্ত্রভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে আমাদের ধারণা কি কম্পিউটারের মাধ্যমে শুধুমাত্র ফ্রিল্যান্সিং করা সম্ভব, কিন্তু জার্নালিস্ট যারা আছে তারা কিন্তু অনেক আগে থেকেই ফ্রিল্যান্স কাজ করে আসছে। আজকে এই পত্রিকায় লিখছে, কালকে অন্য এক পত্রিকায় লিখছে, আজকে ম্যাগাজিনের জন্য রিপোর্ট করছে, কালকে হয়তোবা ইন্টারন্যাশনাল কোনো প্ল্যাটফর্মে রিপোর্ট করছে। তো এই জিনিসটা কিন্তু তারা কোনো একটা প্রতিষ্ঠানের সাথে, একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ না, তারা আলাদা আলাদা কোম্পানির সাথে আলাদা আলাদা সময় যুক্ত হয়ে কাজ করছে এবং সেখান থেকে তারা একটা পেমেন্ট পাচ্ছে। সিমিলার কিন্তু আর্টিস্টরা কি করে, আজকে একটা ইভেন্টের জন্য কাজ করছে, তো কালকে হচ্ছে যে কোনো এক্সিবিশনের জন্য কাজ করছে, এবং এগুলো থেকে তারা বিভিন্ন সেল করার মাধ্যমে তারা হচ্ছে তাদের আর্নটা করে ফেলে, ঠিক আছে? তা আমাদের কি ধারণা হয় যে বর্তমান সময়ে এসে ফ্রিল্যান্সিং বলতে আমরা শুধু কম্পিউটারের মাধ্যমে কাজ করাটাই বুঝাই। কম্পিউটার জাস্ট একটা টুল, এটার মাধ্যমে আমরা এইটাকে ব্যবহার করে আমরা ফ্রিল্যান্সিং এর নতুন অনেকগুলো মাধ্যম খুঁজে পেয়েছি, ঠিক আছে? ইন্টারনেট যখন এক্সিস্ট করতো না তার আগেও ফ্রিল্যান্সিং ছিল, ইন্টারনেট এক্সিস্ট করার পর থেকে নতুন নতুন ধরনের ফ্রিল্যান্সিং শুরু হয়েছে, ঠিক আছে? তো আমরা যেগুলো প্রচলিত ফ্রিল্যান্সিং এর দেখছি ক্যারিয়ার, সেগুলো হচ্ছে ইন্টারনেট বেসড, বা আমরা মূলত কাজ করছি ইন্টারনেট বেসড ফ্রিল্যান্সিং এর উপর, ঠিক আছে? আচ্ছা, ফ্রিল্যান্সারদের আসলে কি কি সুবিধা থাকে?
ফ্রিল্যান্সারদের থাকে হচ্ছে সে নিজের যে কোনো একটি জায়গা থেকে নিজের সুবিধা মতো নিজের ডিভাইস থেকে নিজের সুবিধা মতো সময়ে নিজের সুবিধা মতো পোশাকে এবং হচ্ছে যে সেট আপের মধ্যে কাজ করতে পারে। মানে আপনার টাইমের লিমিটেশন এখানে নাই। যদি আপনি কোনো জব করতেন তাহলে আপনাকে নির্দিষ্ট একটা সময়ে গিয়ে অফিসে উপস্থিত হইতে হতো, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সেই অফিসের কাজটা শেষ করে চলে আসতে হতো। যদিও এখানেও আপনার নির্দিষ্ট সময় থাকবে অবশ্যই, কিন্তু আপনার অফিসে যাওয়ার একটা টাইমিং নির্দিষ্ট থাকবে না। আপনি নিজের ঘরে বসেই হোক বা অন্য কোথাও হোক, আপনি শুধু একটি কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ভিত্তিক যে ফ্রিল্যান্সিং জবগুলো আছে সেই ফ্রিল্যান্সিং জবগুলোতে কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনার কি কি সুবিধা থাকতেছে? একটা হচ্ছে টাইমের লিমিটেশন থাকতেছে না, একটা হচ্ছে যে আপনার প্লেসের লিমিটেশন থাকতেছে না, একটা হচ্ছে কোনো অ্যাপিয়ারেন্সের লিমিটেশন থাকতেছে না যে আপনাকে কোট টাই পরেই সবসময় অফিসে আসতে হবে। আপনি চাইলে হচ্ছে যে বিচে বসে কাজ করতে করতে ঝুলতে ঝুলতেও কাজ করতে পারেন। এটা আপ টু ইউ। আপনি যদি করতে পারেন তাহলে সেইটাও করা সম্ভব। ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং এর কিছু বিষয় আমরা যেটা জানি যে 9টা 5টা অফিসের মধ্যে সীমাবদ্ধ না। ইন্টারনেটের কল্যাণে ফ্রিল্যান্সিং এখন যে কোনোখান থেকে, এখন দেখা যায় যে গ্রামেও বেশ ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। তো গ্রামেও বেশ ভালো নেটওয়ার্ক পাইলে আপনি যদি সেখান থেকে 4G নেটওয়ার্ক পান তাহলে সেখান থেকেই কিন্তু আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটি করতে পারবেন। ঠিক আছে? তবে বেটার হয় অবশ্যই যেখানে হচ্ছে যে ভালো খুব দ্রুত গতির ইন্টারনেট থাকবে, প্লাস হচ্ছে যে একটা ব্রডব্যান্ড কানেকশন। কারণ মোবাইল ডাটা অনেক বেশি ব্যয়বহুল একটা মাধ্যম ফ্রিল্যান্সিং করার জন্য। কারণ দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে আমরা একদিনে 5 GB বা 10 GB ডাটা কনজিউম করে ফেলতেছি। তো 5 GB 10 GB ডাটা কিন্তু অনেক হাই প্রাইস হয়ে যায়। যাদের যাদের হচ্ছে যে আছে, ব্রডব্যান্ড আছে, তারা অবশ্যই বিষয়টাতে একটু সুবিধা পাবেন। কম্পিউটার ইন্টারনেট সংযোগ থাকলে ফ্রিল্যান্সের কাজগুলো করা যায়। তবে স্কিল না থাকলে অবশ্যই কম্পিউটার ইন্টারনেট সংযোগের কোনো ভ্যালু হবে না। ঠিক আছে? আর অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কিন্তু কোনো কাজ না। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনি গ্রাফিক ডিজাইনার হিসাবে ফ্রিল্যান্স ওয়ার্ক করেন। আপনি যদি একজন এসইও এন্ড ডিজিটাল মার্কেটার হন তাহলে আপনি একজন এসইও এন্ড ডিজিটাল মার্কেটার হিসাবে ফ্রিল্যান্স জব করেন। ঠিক আছে? ফ্রিল্যান্স ওয়ার্ক করেন। আপনি ওয়েব ডেভেলপার হিসেবে ফ্রিল্যান্স করতে পারেন। ঠিক আছে? এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোন স্কিলটা নিয়ে ফ্রিল্যান্স করবেন। আপনি এই স্কিলটা নিয়েই কোনো না কোনো কোম্পানিতে জব করতে পারেন, অথবা আপনি নিজের একটা বিজনেসও দাঁড় করাতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। ঠিক আছে? তাই আমি ফ্রিল্যান্সিং করি কোনো প্রশ্নের উত্তর হতে পারে না। আমি একটা নির্দিষ্ট কাজ করি, নির্দিষ্ট ক্যাটাগরির কাজ করি, সেই ক্যাটাগরির কাজটা আমি ফ্রিল্যান্স ভিত্তিতে করি। ঠিক আছে? এই ব্যাপারে আপনারা ক্লিয়ার হয়েছেন সবাই? একটু আমাকে বলবেন তো সবাই যারা আমাদের সাথে জুমে যুক্ত আছেন। আমরা কি করব? আমরা কি এখানে ফ্রিল্যান্সিং শিখতে আসছি? কেউ একটু বলেন তো। জি না, আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড আমরা যে ধরনের কাজ, যেমন ওয়েব ডেভেলপ, তারপর হলো গ্রাফিক ডিজাইন, এই ধরনের কাজ শিখতে আসছি। হ্যাঁ, মানে আমরা অ্যাকচুয়ালি স্কিল ডেভেলপ করতে আসছি, স্কিল। আমরা কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে আসিনি। ঠিক আছে? আমরা স্কিল ডেভেলপ করব, তারপর এর মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যেগুলো প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রিল্যান্স জবগুলো পাওয়া যায়, সেগুলো প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রাই করব যে জবগুলো পাওয়ার। আর যদি আমরা হচ্ছে যে কোনো কোম্পানিতেও যাই, আমাদের সেটাতেও কোনো খুব একটা সমস্যা নাই কিন্তু। ঠিক আছে? কোনো সমস্যা আছে কারো যে কোম্পানিতে জব করতে চাই না? যদি না চান কোনো ব্যাপার না, কিন্তু আপনি এখানে কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে আসেননি, এটা মাথায় রাখবেন। এখানে আপনি একটা স্কিল ডেভেলপ করতে আসছেন মূলত। ওকে? আচ্ছা, মার্কেট প্লেস পরিচিতি। কিছু কিছু পরিচিত যে ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলো আছে, সেটার মধ্যে কি কি ধরনের কাজ হয় আমরা একটু সেগুলো দেখে নিই। ঠিক আছে? যেসব ওয়েবসাইট ফ্রিল্যান্সিং উপযোগী কাজ পাওয়া যায় সেগুলোকে বলা হয় ফ্রিল্যান্স মার্কেট প্লেস। ঠিক আছে? আচ্ছা, আপনি একটু নর্মাল যে কোনো একটা বাজারের কথা চিন্তা করেন। একটা বাজার আসলে কিভাবে রান করে, এখানে কি কি হয়? একটা বাজারে ধরে নেন যে আমাদের দিনাজপুরের সব থেকে বড় বাজার হচ্ছে বাহাদুর বাজার। এখানে অনেক ক্রেতা আসে, অনেক বিক্রেতা আসে, তাই না? বিক্রেতা কি করে? তাদের প্রোডাক্ট নিয়ে আসে, পণ্য নিয়ে আসে, আর যারা ক্রেতা তারা ওই পণ্যগুলোর মধ্যে থেকে বেছে যেটা পছন্দ হয় এবং তাদের যেটা দরকার সেটা নিয়ে নেয়। ঠিক আছে? ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলো কিন্তু কিছুটা তেমনই। ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কি থাকে? দুই ধরনের ব্যবহারকারী থাকে। এক ধরনের ব্যবহারকারী হচ্ছে কাজ দেন
বা কাজ প্রদান করেন তাদেরকে বলা হচ্ছে ক্লায়েন্ট বা বায়ার বা কন্ট্রাক্ট হোল্ডার, ঠিক আছে? আর যারা হচ্ছে কাজ করে দেয় মানে ফ্রিল্যান্সার, যাদেরকে আমরা ফ্রিল্যান্সার বলতেছি তাদেরকে আমরা সেলার বলতেছি এবং কন্ট্রাক্টর বলতেছি, ঠিক আছে? এরা কাজটা করে দেয়, ঠিক আছে? এটা একটু চিন্তা করেন, আপনি যদি ফিজিক্যাল একটা বাজারের কথা চিন্তা করেন যে যাদের কাছ থেকে আমরা পণ্য কিনতেছি এরা হচ্ছে ওই সেলাররা যাদের কাছ থেকে সার্ভিস নেওয়া হচ্ছে, আর আমরা যারা বাজার করতে যাই তারা হচ্ছে বায়ার হিসাবে যাই, ঠিক আছে? বিষয়টা এরকমই যে আমাদের অনেকগুলো সার্ভিসের মধ্যে অনেকগুলো প্রোডাক্টের মধ্যে যেগুলা পছন্দ হচ্ছে আমরা ওগুলো কিনতেছি, যেগুলা পছন্দ হচ্ছে না ওগুলো আমরা রিজেক্ট করে চলে আসতেছি, ঠিক আছে? সিমিলার ভাবেই কিন্তু একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ হয়। তো কিছু কিছু জায়গায় ক্লায়েন্টরা বিবরণ লিখে দেয়, সেটার উপর জব পোস্ট বা পোস্টে বিজ্ঞপ্তি দেয় যে আমি এই ধরনের কাজ করাইতে যাচ্ছি। এক্সাম্পল দিয়ে বলি যে কেউ যদি একটা ওয়েবসাইট করতে চায় তাহলে সে বলবে যে আমি একটা ওয়েবসাইট করতে চাই, এটা এই ধরনের ওয়েবসাইট হবে, আমার এই এই স্কিলগুলো দরকার, আমি অমুক বাজেটের মধ্যে, একটা নির্দিষ্ট বাজেট থাকতে পারে তাদের যে $500 মধ্যে বা $200 মধ্যে একটা প্রজেক্ট একটা ওয়েবসাইট করতে চাচ্ছি, যারা যারা করতে পারবেন তারা সেই অনুযায়ী কি করবে, বিড করবে, অথবা সরাসরি সার্ভিস যদি কিনতে পারে তাহলে সার্ভিস বেস মার্কেট প্লেসে চলে যেতে পারে, যে সার্ভিস বেস মার্কেট প্লেস গুলোকে আমরা গিগ বা হচ্ছে সার্ভিস বেস ইয়া করতে পারি। পরবর্তী স্লাইড গুলোতে আমরা এগুলার আরো ডিটেলস দেখতে পাবো, ঠিক আছে? তো আর কি কিভাবে এইখানে সেল করা সম্ভব হয়, একটা হচ্ছে যে প্রতিযোগিতার মাধ্যমে হইতে পারে, প্রতিযোগিতার মাধ্যমে হইলে যে যে জিতবে সে হচ্ছে একটা প্রাইজ মানি পেয়ে যাবে। আর একটা হইতে পারে যে ডিজিটাল প্রোডাক্ট সেল করার মাধ্যমে, মানে আপনি একটা প্রোডাক্ট তৈরি করে রাখলেন, যেটা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে বা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ইজি, যে গ্রাফিক ডিজাইনে একটা আপনি হয়তোবা একটা ব্যানার ডিজাইন করছেন বা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করছেন, এই ডিজাইনটা আপনি আহ, বারবার সেল করবেন। সিমিলারলি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইটের টেমপ্লেট ডিজাইন করে রাখছেন, এই ওয়েবসাইটের টেমপ্লেটটা যতবার ক্লায়েন্ট কিনবে, নতুন 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 বায়ার কিনবে, তারা নতুন নতুন পেমেন্ট করবে এবং সেই পেমেন্টের একটা অংশ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো কয়েকটা জনপ্রিয় মার্কেট প্লেস এবং সেগুলোর ধরনগুলো আমরা একটু জেনে নিই, ঠিক আছে? এখানে একটু বলে রাখা দরকার যে বিড বিষয়টা কি। বিড বিষয়টা হচ্ছে কি যে আপনি একটা কাজে অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটা লেটার দিতে হবে। আমরা আমাদের দেশে কন্ট্রাক্টরি ওয়ার্কের বিষয়টা কি জানি? বিষয়টা কিরকম হয় যে একটা কোম্পানি ধরেন যে একটা পৌরসভা একটা রাস্তা মেরামত করবে বা একটা হচ্ছে যে সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ একটা রাস্তা মেরামত করবে, তারা বলল যে আমরা অমুক রাস্তাটা মেরামত করব, সবাই হচ্ছে যে তাদের কি সাবমিট করে, একটা কন্ট্রাক্ট পেপার সাবমিট করে যে আমি এত এত টাকার মধ্যে এত দিনের মধ্যে এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এই রোডটা কমপ্লিট করে দিতে পারবো। তো তারপর কর্তৃপক্ষ এটাকে জাজ করে যে কারটা ভালো, কারটা সব থেকে তাদের জন্য উপযোগী, কে ভালো ম্যাটেরিয়াল দিয়ে কম সময়ের মধ্যে এবং একটা ভালো বাজেট, যেটা যে বাজেটটা তাদের কাছে গ্রহণযোগ্য, এরকম বাজেটের মধ্যে যারা করে দিতে পারবে তাদেরকে সিলেক্ট করা হবে। তো বিডের বিষয়টা কিন্তু এরকমই, ওকে? তো তারপর আছে গিগ। গিগ বলতে কি আপনি একটা সার্ভিস প্যাকেজ সেল করতে পারেন। ধরে নেন যে আপনার একটা প্রাইস আছে, আপনি একটা লোগো ডিজাইন করতে চাচ্ছেন, কেউ একটা কোম্পানি লোগো ডিজাইন করে নিতে যাচ্ছে, তো সে কি করতে পারে যে কোনো একটা লোগো ডিজাইনারকে হায়ার করতে পারে, অথবা কোনো একটা জায়গা থেকে লোগো ডিজাইনের সার্ভিস কিনে নিতে পারে। সেই সার্ভিসটা সে আমি অ্যাজ আ সার্ভিস প্রোভাইডার যত টাকা এটা সেট করে রাখছি যে ধরেন আমি $50 দিয়ে একটা লোগো ডিজাইন করব, ঠিক আছে? তো $50 আমি বাজেট সেট করে একটা লোগো ডিজাইন প্যাকেজ তৈরি করলাম। হ্যাঁ, এখন আমার এই প্যাকেজের মধ্যে আরো কিছু থাকতে পারে। যে কোম্পানিটার লোগো ডিজাইন দরকার তার হচ্ছে লোগো ডিজাইনের পাশাপাশি হয়তোবা ওয়েবসাইটের হেডার ইমেজ ডিজাইন দরকার হইতে পারে, তার হয়তোবা বিজনেস কার্ড ডিজাইন দরকার হইতে পারে, তার হয়তোবা ফ্লায়ার ডিজাইন দরকার হইতে পারে। তো আমি ধরে নেন যে লোগো ডিজাইনের একটা গিগ দিলাম $50 বেসিক, তারপর আরেকটা দিলাম হচ্ছে যে $70, আমি হচ্ছে যে লোগো ডিজাইনের পাশাপাশি দিলাম বিজনেস কার্ড। তারপর ধরে নেন যে $80 বা $100 দিলাম, সেখানে হচ্ছে বিজনেস কার্ডের সাথে আমরা ফ্লায়ারও দিচ্ছি বা অন্যান্য আরো কোনো ম্যাটেরিয়াল দিয়েছি। এটা জাস্ট এক্সাম্পল দিলাম, অন্যরকম হইতে পারে বিষয়টা। তো এই সার্ভিস প্যাকেজ গুলোকে আমরা বলতেছি গিগ, ঠিক আছে? তো কয়েক ধরনের এখানে সার্ভিস সেল করার উপায় আছে।
এখানে বলে রাখি, এখানে প্রত্যেকটাই কিন্তু সার্ভিস বেস মার্কেট প্লেস। আপওয়ার্কে কি করতে হয়, বিড করতে হয়। ফ্রিল্যান্সারে কি করতে হয়, বিড করতে হয়। এবং কন্টেস্টও করা যায়। কন্টেস্ট মানে হচ্ছে যে প্রতিযোগিতা করা যায়, ঠিক আছে না? তার মধ্যে যে উইন করবে সে হচ্ছে যে প্রাইজ মানিটা জিতে নেবে। guru.com-এ বিড করা যায়, ফাইবারে গিগ গিগ দিয়ে সেল করা যায়, সার্ভিস সেল করা যায়। তার পাশাপাশি এখন বায়ার রিকোয়েস্ট আছে, যেটা কিছুটা বিডের মতো। পিপল পার আওয়ারে বিড এবং গিগ দুটাই আছে। আই রাইটারে বিড আছে। 99 ডিজাইনস মূলত কন্টেস্টের উপর, তারপর ক্লায়েন্টের পছন্দ হইলে আপনি সরাসরি তার সাথেও কাজ করতে পারেন। আর থিম ফরেস্টের মতো ওয়েবসাইট, এরা হচ্ছে আপনার ডিরেক্ট প্রোডাক্ট সেল করে। গ্রাফিক রিফারের মতো ওয়েবসাইট, এরাও ডিরেক্ট প্রোডাক্ট সেল করে এবং প্রোডাক্ট সেলের মাধ্যমে রেকারিং রেভিনিউ মডেলে তারা হচ্ছে আপনাদেরকে আর্নিংটা দিবে, ঠিক আছে? তো ইন্টারনেটে অনেক ধরনের কাজ পাওয়া যায়। এত ধরনের কাজ দেখে আসলে আমাদের এই মুহূর্তে সময় ওয়েস্ট করার দরকার নেই। আমরা যে ক্যাটাগরিগুলো নিয়ে এখানে কাজ করতেছি তার মধ্যে একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি, তারপর হচ্ছে যে এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করতেছি, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? আর আমরা অ্যানিমেশন এবং কার্টুন তৈরি নিয়ে এখনো তেমন ভাবে প্রফেশনাল লেভেলে যাইনি, তবে আশা করি খুব দ্রুতই যেতে পারবো। ডাটা এন্ট্রি নিয়ে আমরা এখন আর কাজ করি না, আসলে কোনোদিনই ওইভাবে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করা হয়নি। আর আমরা চেষ্টা করতেছি সফটওয়্যার এবং প্রোগ্রামিং নিয়ে কাজ করার। আচ্ছা, এটা অনেক পুরাতন একটি রেকর্ড, বাট হচ্ছে যে এখনো এটা ওইভাবেই আছে তা না, এটা 2009 সালের রেকর্ড অ্যাকচুয়ালি। তারপর আমরা এরকম কোনো তথ্য এখনো পাইনি। আহ, তবে এটাই তুলে ধরা হলো যে 2009 সালে চিত্রটা এমন ছিল। ওয়েবসাইট এবং সফটওয়্যার সব থেকে বেশি এই সেক্টরের বিক্রি হয়েছে, তারপর হচ্ছে আর্টিকেল নিয়ে বিক্রি হয়েছে, তারপর ডাটা এন্ট্রি হয়েছে, তারপর হচ্ছে মার্কেটিং নিয়ে হয়েছে। এখনকার চিত্র অবশ্যই ভিন্ন, কারণ 2020-এ এবং বিশেষ করে কোভিড-19 এর পর চিত্রটা একদমই আলাদা। তো পরবর্তীতে যখন এরকম কোনো রিপোর্ট প্রকাশিত হবে বা আমরা হাতে পাবো, তখন আমরা হয়তো সেই চিত্রটা নিয়ে এখানে এটা ডিসক্রাইব করব। আচ্ছা, এটা হচ্ছে freelancer.com এর আদলে একটা। freelancer.com এ যে ধরনের ক্যাটাগরি গুলো পাওয়া যায়, ঠিক আছে, তার মধ্যে একটা আছে ওয়েবসাইট এন্ড আইটি এন্ড সফটওয়্যার, মোবাইল ফোন এন্ড কম্পিউটিং, রাইটিং এন্ড কন্টেন্ট, ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার, ডাটা এন্ট্রি এন্ড অ্যাডমিন সাপোর্ট। আচ্ছা, এটা ফ্রিল্যান্সারে নিয়ে চলে যাচ্ছে, দরকার নেই, ঠিক আছে? তো এই ধরনের অনেকগুলো ক্যাটাগরিতে কাজ করা যায়। তো আমরা যখন কাজ করতেছি, আমাদেরকে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে যখন স্কিল ডেভেলপমেন্ট করতেছি, তার পাশাপাশি আমাদের খুবই প্রয়োজন যে অন্যান্য সব ধরনের বিষয়ে একটু হলেও নলেজ রাখা। নাহলে বর্তমান বর্তমান সময়ে যদি আপনি মাল্টি স্কিলড না হন, অনেক ক্ষেত্রেই আপনি কিন্তু প্রবলেমের মধ্যে পড়বেন, ঠিক আছে? তো এটাও বেশ পুরাতন একটি ইনফরমেশন। ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে ক্যাটাগরি ভিত্তিক কাজ। সব থেকে বেশি দেখা যাচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের, তারপর আছে ডাটা এন্ট্রি, তারপর গ্রাফিক ডিজাইন। এখনকার চিত্রটাও যে এমন তাও না, এটা অনেক পুরাতন, এটা 2018-র সম্ভবত ওভারভিউ। আচ্ছা, যেই দেশগুলো সব থেকে বেশি হায়ার করে, ইউএসএ সব থেকে বেশি হায়ার করে, অস্ট্রেলিয়া, তারপর তারপর হচ্ছে ইউকে, তারপর এইভাবে বাকি দেশগুলো আছে। আর যে দেশগুলোতে সব থেকে বেশি ফ্রিল্যান্সার আছে তার মধ্যে হচ্ছে ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া, ইউক্রেন। কিন্তু এখন একটু চিত্রটা আলাদা হবে, এখন ফিলিপাইন সম্ভবত সেকেন্ডে আছে, তারপর ইন্ডিয়া, তারপর পাকিস্তান, তারপর বাংলাদেশের অবস্থান থাকতে পারে। আচ্ছা, ইন্ডিয়াতে প্রচুর ফ্রিল্যান্সার পাওয়া যাচ্ছে। আহ এখানে হচ্ছে যে ফিলিপাইন্সটা 4 না 5 নম্বরে আছে, কিন্তু ফিলিপাইন্সের প্রিফারেন্স কিন্তু সব থেকে বেশি। দেখা যায় যে ক্লায়েন্টরা অনেক সময় মেনশন করে দেয় যে আমি ফিলিপাইন থেকে ফ্রিল্যান্সার যারা আছে তাদেরকে হায়ার করতে চাই। তো ফিলিপাইনদের ফ্রিল্যান্সিং এর এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তাদের কিন্তু বেশ কিছু দক্ষতা তারা অর্জন করছে। তার মধ্যে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে যে ফিলিপাইনের প্রধান মানে মাদার টাঙ্গের পাশাপাশি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে তাদের ইংলিশ। তো তারা ইংলিশে এতটাই দক্ষ হয়ে উঠছে যে তারা হচ্ছে যে এখন খুবই সহজে কমিউনিকেট করতে পারে। এবং
কমিউনিকেশন স্কিলটাও কিন্তু খুব দরকার। আমরা যে হার্ড স্কিল যেটা আমরা এখন শিখতে যাচ্ছি, সেটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টই হোক, সেটা গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া হোক, সেটা এসইও ডিজিটাল মার্কেটিং হোক, কিংবা আর্টিকেল রাইটিং হোক, যেটাই হোক, কিন্তু তার পাশাপাশি আপনার বেশ কিছু সফট স্কিল দরকার। তার মধ্যে সব থেকে প্রধান স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল। ঠিক আছে? তো কয় ধরনের আয় করা যায়, কয় ভাবে আয় করা যায়, ইন্টারনেট ভিত্তিক যে ফ্রিল্যান্সিং হয় তাতে কয় ভাবে আয় করা যায়? একটা হচ্ছে আপনার প্রজেক্ট ভিত্তিক চুক্তির মাধ্যমে আয় করতে পারবেন। প্রজেক্ট ভিত্তিক চুক্তি বলতে কি, আপনি একটা প্রজেক্ট করলেন, এই প্রজেক্টে আপনার ক্লায়েন্টের একটা বাজেট আছে, সেই বাজেট থেকে আপনি একটা পেমেন্ট পেয়ে গেলেন, এটাই হচ্ছে আপনার প্রজেক্ট ভিত্তিক আয়। পরবর্তীতে ওই ক্লায়েন্ট আপনার সাথে কাজ করতেও পারে, নাও করতে পারে, অন্য ক্লায়েন্টের সাথে আপনার কাজ হইতে পারে, এটা হচ্ছে প্রজেক্ট ভিত্তিক আয়। আওয়ারলি কন্ট্রাক্টে কিরকম, একটা কন্ট্রাক্টর আপনাকে হায়ার করছে, আপনাকে প্রত্যেক ঘন্টার জন্য সে পে করবে। এখন প্রজেক্ট ভিত্তিক আর আওয়ারলির মধ্যে পার্থক্য কি? একটা আওয়ারলি প্রজেক্টের মধ্যে অনেক অনেক ধরনের প্রজেক্ট থাকতে পারে, আওয়ারলি কন্ট্রাক্টের মধ্যে অনেক অনেক প্রজেক্ট থাকতে পারে। যেই ধরনেরই প্রজেক্ট থাকা, আপনার আওয়ারলি যত ঘন্টা আপনি কাজ করবেন সেই অনুযায়ী আপনি টাকা পাচ্ছেন। আর প্রজেক্ট ভিত্তিক আয় হচ্ছে কি রকম, যে আপনি যত ঘন্টায় কাজ করেন না কেন, আপনার যদি প্রজেক্টের বাজেট $10 হয়, তাহলে আপনি 7 দিন ধরে কাজ করলে আপনি $10 পাবেন। আর আপনি আওয়ারলি কন্ট্রাক্টে যদি হয়, আপনার আওয়ারলি পেমেন্ট $10, তাহলে আপনার ওই কাজটা করতে যদি 1 মাস লাগে, এবং 1 মাসের মধ্যে যত ঘন্টা আপনি কাজ করছেন সেই অনুযায়ী আপনি পেমেন্টটা পাবেন। ঠিক আছে? স্কিল অনুযায়ী সার্ভিস প্যাকেজ সেল করে আয়, মানে গিগ যেটাকে বললাম সেটা। আর তারপর হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট থেকে রয়্যালটি ইনকাম, মানে একই প্রোডাক্ট আপনি একবার তৈরি করার পর সেটা থেকে বারবার সেলে বারবার আয় করে, যেটাকে রয়্যালটি ইনকাম বলা হয়। আচ্ছা, কাজ পাওয়ার জন্য কিছু টিপস। এই জিনিসটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, কারণ যারা নতুন এই লাইনে আসে তারা কিন্তু এই টিপস গুলা মোটেও ফলো করে না। তারা চায় যে দ্রুত কিছু একটা করি, কিন্তু এই জিনিসগুলা ফলো না করলে দ্রুত কোনো কিছু পাওয়া সম্ভব না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কাজ করতে গিয়ে যখন প্রথমত মনে হয় যে এই জিনিসটা সহজ, এবং করতে গিয়ে দেখা যায় যে না, আসলে যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ না, তখন তারা প্রথমত আত্মবিশ্বাস হারায়। এবং আত্মবিশ্বাস হারানোর ফলে আমরা যেটা লক্ষ্য করি, যে কোর্স শুরু করে 10 জন, 5 মাস পর 6 মাস পর যখন হচ্ছে কোর্সটা শেষ করে, তখন কোর্স কন্টিনিউ হয়তো বা করে 2 থেকে 3 জন। ঠিক আছে? তো এই জিনিসটা হয় কারণ কি, সে ওই জিনিসটার প্রতি 6 মাসের মধ্যে আত্মবিশ্বাসটা হারায় ফেলছে। ঠিক আছে? তো এটা যেন না হয়, এটা মাথায় রাখবেন সবার আগে। তারপর কি আছে, যে বিষয়ে ফ্রিল্যান্সিং করতে চান, সংশ্লিষ্ট বিষয়ের দক্ষতা। আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে গ্রাফিক ডিজাইনের বিষয়টাতে আপনাকে বেশ ভালো একটা দক্ষতা থাকতে হবে। কারণ আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনি একটা কাজ, ধরেন যে আপনার কাছ থেকে কেউ লোগো ডিজাইন করাইতে চাইছে, হ্যাঁ, করলেন। তারপর যদি বলে যে তুমি হতে ফ্লায়ার করতে পারো কিনা, আপনি তখনও করলেন। ঠিক আছে? তারপর যদি বলে যে কোনো কারণে আমাকে একটা বইয়ের ডিজাইন করে দিতে পারবে কিনা, এই জায়গায় যায় যদি আপনি আটকে যান, তাহলে আপনার ওই ক্লায়েন্টটা কিন্তু ওই জায়গা থেকে আপনার সাথে ডিসকন্টিনিউ হয়ে গেল, বা ওই প্রজেক্টটার থেকে আপনার থেকে আলাদা হয়ে গেল। এই জায়গায় আমাদের মতো প্রতিষ্ঠান আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারে এটাও একটু বলে রাখি। ধরে নেন যে আপনি একাই সব বিষয়ে দক্ষ হতে পারবেন না, এটা স্বাভাবিক কথা। তো আমাদের মতো প্রতিষ্ঠানের একটা জিনিস আছে, যে এখানে একটা টিম আপনাকে সবসময় সাপোর্ট করার জন্য রেডি আছে। আপনি যদি একটা জায়গায় আটকে যান, যদি ওয়েব ডিজাইনের একটা প্রজেক্টে আপনি গিয়ে আটকে গেলেন, যেখানে হচ্ছে আপনার পিএইচপির কোনো একটা কাজ দরকার, কিন্তু আপনি পিএইচপি তে দক্ষ না, আমার টিমে কিন্তু অন্য একজন পিএইচপি তে দক্ষ। তো আপনি যখন আমাদেরকে নক করবেন, তখন হচ্ছে আমাদের ওই পিএইচপির যে এক্সপার্ট আছে সে আপনাকে হেল্প করে দিল। এভাবে কিন্তু আপনি ক্লায়েন্টটাকে হারাইলেন না, আপনার ক্লায়েন্টটা আপনার সাথেই থাকলো। ঠিক আছে? তো এটা হচ্ছে পাওয়ার অফ দ্য টিম, যেটা আমরা আপনাকে দিতে পারি। তারপর হচ্ছে কি, মার্কেট প্লেস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা। আপনি যে মার্কেট প্লেসে কাজ করতেছেন, ধরে নেন ফাইবার একটা জনপ্রিয় মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে যদি কাজ করতে চান, এখানে কিন্তু আপনার জানতে হবে যে মার্কেট প্লেসের প্রতিনিয়ত মানে আপডেট গুলো কি আসতেছে, কি চেঞ্জ হচ্ছে, কি কারণে আপনি র্যাঙ্কে আছেন, কি কারণে আপনি র্যাঙ্কে নাই, র্যাঙ্ক হারাচ্ছেন কি কারণে। ঠিক আছে? আপওয়ার্কেও সেম, যে আপনি কিভাবে কাজ ডেলিভার করলে ক্লায়েন্ট খুশি হবে, এবং মার্কেট প্লেসের নতুন নতুন আপডেট গুলো কি, এই সম্পর্কে জানলে আপনি আপনার সেলকে বৃদ্ধি করতে পারবেন, এবং হচ্ছে আপনার ওখান থেকে আর্নিংটাও সেই অনুযায়ী হবে।
দেন আসতেছে মার্কেট প্লেস অ্যাকাউন্ট এবং শতভাগ প্রোফাইল কমপ্লিট। অনেকে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টের ওভারভিউ খুব একটা মনোযোগ দিয়ে লিখে না, লিখে রাখে একটা হেন তেন ভাবে, বা কপি করে। সব থেকে বাজে জিনিস যেটা হয় যে কপি করে নিয়ে আসা, ঠিক আছে, অন্য একজনের কপি করে হচ্ছে মার্কেট প্লেসের প্রোফাইল সাজায় ফেলে। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। তারপর আরেকটা জিনিস কি, পোর্টফোলিও রেডি না করেই কাজ করতে নামে যাওয়া। মানে আপনার যদি 10টা প্রজেক্ট দেখানোর মতো না থাকে ক্লায়েন্টকে, তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে না দেখেই, আপনার কোনো কিছু না দেখে আপনাকে কাজ দিয়ে দিবে? অবশ্যই দিবে না। তো আপনাকে কাজ দেওয়ার জন্য ক্লায়েন্ট অবশ্যই আপনার কিছু একটা দেখতে যাবে, এবং যেটার উপর ভিত্তি করে আপনাকে কাজ দিবে সেটা হচ্ছে আপনার পোর্টফোলিও। এবং আনফরচুনেটলি, খুবই আনফরচুনেটলি, বেশিরভাগ মানুষই পোর্টফোলিও রেডি করার জন্য একদমই মনোযোগ দেয় না। তারা শুধু কাজ শিখে এবং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললে, যেটা মাসুদ ভাই প্রথমেই বলছে যে আপনি 2 দিন একটা কাজ শেখার পর তৃতীয় দিন মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলে ওটার উপর গিগ দিয়ে বা ওইটার উপর বিট করা শুরু করে, তাহলে কাজটা সে পাবে কিসের ভিত্তিতে? পোর্টফোলিও না থাকলে কাজ পাবে? অবশ্যই কাজ পাবে না। আপনি যখন পোর্টফোলিও বানাবেন তখন আপনার কি হবে, আপনার ওই পোর্টফোলিওটা দাঁড় করার জন্য আপনার একটা অভিজ্ঞতা হবে। এটা আপনাকে একটা কনফিডেন্স দিবে যে আমি কাজটা করে দিতে পারবো, ঠিক আছে? এবং ক্লায়েন্টও ওটা দেখে আপনাকে কাজ দিতে বেশি আগ্রহী হবে। তারপর আসবে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল মানে এটা হচ্ছে আপনার এখন এই জায়গা থেকে আপনি ক্লায়েন্টের সাথে কনভারসেশন কিভাবে করবেন, এই কনভারসেশনের আপনার যে বিষয়গুলো আছে, যে আপনি খুবই যেটা গ্রামাটিক্যাল বিষয়গুলো এত মনোযোগ দেওয়ার কিছু নেই, কিন্তু আপনাকে কুইক রিপ্লাই দিতে হবে। এতটুকু মাথায় থাকতে হবে যে ক্লায়েন্ট যদি আমাকে একটা মেসেজ দেয়, আমি যেন তাকে যত দ্রুত সম্ভব রিপ্লাই দিতে পারি। একটা প্রবলেমে যদি সে ফেস করে, এই প্রবলেমটা আমি না বুঝেই যেন রিপ্লাই না দিই। যদি আমি কোনো কারণে বুঝতে না পারি, কোনো সিনিয়রের হেল্প নিয়ে বুঝে নিতে পারি, যদি তাও না হয়, তাহলে ক্লায়েন্টকে সরাসরি জিনিসটা কনফেস করতে হবে যে আসলে এই প্রবলেমটা আমি সলভ করতে পারতেছি না, আমি খুবই দুঃখিত, আমি চেষ্টা করছিলাম, ঠিক আছে? তো এই কমিউনিকেশন বিষয়টা আপনাকে খুব এক্সপার্ট হইতে হবে। যে আপনি যদি কাজ ভালো নাও পারেন, একটা কথা বলে রাখি এর মাঝখানে, যে অনেকেই আছে যারা কাজ পারে না, কোনো কাজই পারে না, কিন্তু শুধুমাত্র কমিউনিকেশন স্কিল ভালো থাকার জন্য তারা কিন্তু প্রচুর কাজ নামাইতে পারে, এবং প্রচুর কাজ নামায় তারা অনেককে দিয়ে করায় নেয়, ঠিক আছে? এই জন্য কমিউনিকেশন স্কিলটা ভালো হওয়াটা একান্ত জরুরি, ঠিক আছে? আর ইংলিশে ভয়, মানে ক্লায়েন্টের সাথে ইংলিশে কনভারসেশন করতে হবে, এই ভয়ে অনেকে আর কি একেবারে এই জায়গা থেকে সরে যায়। কিন্তু আসলে ক্লায়েন্ট কিন্তু নিজেও দেখবেন, যদি আপনারা একজন এক্সপার্ট বা একজন ফ্রিল্যান্সারের প্রোফাইলে কোনো মেসেজ দেখার সুযোগ হয় কখনো, তখন দেখবেন যে ক্লায়েন্টরা যে মেসেজগুলো দেয় সেখানেও কিন্তু খুব ভালো ইংলিশের ব্যবহার হয় না, ঠিক আছে? তো ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি একটা ক্লায়েন্টকে বোঝাতে পারেন আপনার কথাটা, অন্তত সেটাই যথেষ্ট, ঠিক আছে? তাই বলে একেবারে ইংলিশ শিখবো না এটাও না, ইংলিশ যেন গ্রামাটিক্যাল এরর কম হয় এটাও চেষ্টা করা উচিত। ইনকামের ধরন অ্যাকচুয়ালি 2 রকম। অনলাইনের মাধ্যমে যদি আপনারা আর্ন করতে চান, 2 ধরনের ইনকাম করা সম্ভব। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আমরা এতক্ষণ যতগুলো মাধ্যম দেখলাম, তার মধ্যে মার্কেট প্লেস বেস যতগুলো ইনকাম ছিল মোটামুটি সবগুলোই অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম কোনগুলো? যেগুলো হচ্ছে প্রোডাক্ট বেস ইনকাম। মানে আপনি একবার কোনো একটা জিনিস করছেন, সেটার থেকে আপনি লাইফ টাইম বেনিফিট পাবেন, এটাই হচ্ছে প্যাসিভ ইনকামের বিষয়, প্যাসিভ ইনকাম, ঠিক আছে? এটার মধ্যে একটা উদাহরণ হচ্ছে কি, ইউটিউবের একটা ভিডিও। আপনি ইউটিউবে একবার ভিডিও বানাইলেন, এই ভিডিওটা থেকে আপনি যতদিন পর্যন্ত ভিডিওটা থাকবে আপনি এখান থেকে বেনিফিট বা এখান থেকে আর্ন করতে পারবেন। একটা ব্লগ লিখে রাখছেন, সেই ব্লগটা থেকে আপনি যতদিন ওখানে ভিজিটর আসবে ততদিন পর্যন্ত ওখান থেকে আপনি অ্যাড এর মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আর্ন করতে পারবেন। ডিজাইন একটা বানাইছেন, এই ডিজাইনটা আপনার যতবার সেল হবে ততবার আপনি ওই ডিজাইন থেকে আর্ন করতে পারবেন। এবং মার্কেটার যদি হন, তাহলে একটা ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটকে র্যাঙ্ক করে সেই ওয়েবসাইটের র্যাঙ্কিং এর মাধ্যমে, ট্রাফিকের মাধ্যমে আপনি অনেক আর্ন করতে পারবেন। অনেক অনেক উপায় আছে যেগুলো আমরা আপনাদের ইন ডেপথে আজকের মধ্যে শেখানো সম্ভব না, কিন্তু পরবর্তীতে হয়তো আমরা বলে দিব, ঠিক আছে? এখন এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা আপনাদের সবারই মাথা রাখা উচিত, যে আমরা যেগুলো স্কিল ডেভেলপমেন্ট করতেছি, এই প্রত্যেকটা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমরা কিন্তু প্রাথমিকভাবে চিন্তা করি অ্যাক্টিভ ইনকামের কথা। মানে আমি যতদিন কাজ করব ততদিন আমি টাকা পাবো। আমি যদি আজকে থেকে কাজ করা বন্ধ করি, তাহলে আমার আজকে থেকে ইনকামও বন্ধ হয়ে গেল, ঠিক আছে? তো এই অ্যাক্টিভ ইনকামের পিছনে
আপনি এই ইমিডিয়েট আর্ন করার জন্য অ্যাক্টিভ ইনকাম করেন, দ্যাটস গুড, বাট 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যেন প্যাসিভ ইনকাম একটা জেনারেট করতে পারেন এরকম একটা প্ল্যান মাথায় রাখতে হবে। এটা যদি আপনি মাথায় না রাখেন এবং সারা জীবন অ্যাক্টিভ ইনকাম করতে চান, আপনি খুব বড় জোর হলে 3 থেকে 5 বছর এই ক্যারিয়ার রাখতে পারবেন, তারপর আপনি আর এই ক্যারিয়ারে থাকতে পারবেন না। ঠিক আছে, তাই প্যাসিভ নিয়ে অবশ্যই প্ল্যান করবেন। আচ্ছা, প্যাসিভ ইনকামের কয়েকটা উদাহরণ দিয়ে দেন। প্যাসিভ ইনকামের উদাহরণ হিসেবে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, ব্লগ মনিটাইজেশন আছে, ব্লগ নেটওয়ার্ক আছে, ভিডিও মনিটাইজেশন যেরকম ইউটিউব, ফেসবুক, এখন ফেসবুকও মনিটাইজেশন দিছে, ডিজিটাল প্রোডাক্ট সেল যেরকম হচ্ছে যে যেগুলো বললাম আমরা। ঠিক আছে, প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্ট এখন হচ্ছে যে অনেক ফেমাস, যে একটা টি শার্ট ডিজাইন করলাম বা হচ্ছে যে একটা ইভেন এখন মানুষ হচ্ছে যে মোজার ডিজাইনও করে নিচ্ছে বা মোবাইলের ব্যাক কাভারের ডিজাইন করে নিচ্ছে। অনলাইনে যতবার সেল হচ্ছে সেগুলা থেকে আর্ন হচ্ছে। ঠিক আছে, নিশ বিল্ডিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এগুলো নিয়ে যদি কথা বলতে শুরু করি তাহলে প্রচুর আহ, একটা ছোট উদাহরণ দেওয়া যায় এই ক্ষেত্রে, যে বিরাট কোহলির মতো যে ইনফ্লুয়েন্সাররা আছে যাদেরকে অনেকে ফলো করে, আমাদের বাংলাদেশে সাকিব আল হাসান আছে। তো সাকিব আল হাসানের যদি একটা পেজে কোনো একটা প্রোডাক্টের পোস্ট দিতে হয় বা সে প্রমোট করে দেয় যে হচ্ছে যে সে জিলেট শেভিং ক্রিম ইউজ করে, এটা যদি সে দেয় তাহলে তার ফ্যান ফলোয়াররা কিন্তু এটা থেকে ইনফ্লুয়েন্স হয়ে জিলেটের প্রোডাক্ট কিনতে বেশি আগ্রহী হবে। এটার কারণেই সে হচ্ছে যে অনেক বেশি একটা বিশাল একটা টাকা চার্জ করতে পারে। ঠিক আছে, তো এরকম অনেক অনেক বিষয় আছে যেগুলো আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে, যে যেই ক্যাটাগরিতে আছেন সেই ক্যাটাগরিতে কিভাবে প্যাসিভ ইনকাম করা যায় এটা আপনাদের মেন্টরের সাথে কথা বলে নিয়ে বুঝতে হবে। এবং প্রথম থেকেই যেন মাথায় রাখেন যে এখন অ্যাক্টিভ ইনকাম করব ঠিক আছে, কিন্তু কয়েক বছর পর যেন প্যাসিভ ইনকাম দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশে কি ধরনের ফ্রিল্যান্সিং হয়? বাংলাদেশ গ্লোবাল র্যাঙ্কিং এ আউটসোর্সিং এর সেকেন্ড আছে, এবং হচ্ছে যে অনলাইন ফ্রিল্যান্সার এখন বোধহয় 6 লাখ হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু পুরাতন তথ্য, তাই 5 লাখ দেওয়া আছে, 6 লাখ এখন হয়ে গেছে। আচ্ছা, রেজিস্টার্ড ফ্রিল্যান্সার 6 লাখ, 6.5 লাখ লেখা আছে, সরি। অনলাইন ফ্রিল্যান্সার, যাই হোক, এটা খুব একটা বড় ইস্যু না। আমরা আসলে অনেক বর্তমানে অনেক ফ্রিল্যান্সার আছে, আমরা যদি অ্যাকচুয়ালি মার্কেট সার্ভে করি তাহলে 20,000 30,000-এর বেশি ফ্রিল্যান্সার, হাই লেভেলের ফ্রিল্যান্সার হয়তো আমরা পাবো না। ঠিক আছে, আচ্ছা, গ্লোবাল ইন্টারনেট খুব একটা দরকার নেই। অর্থ উত্তোলনের মাধ্যম সমূহ, এটা নিয়ে অনেকেই টেনশনে থাকে যে আসলে ফ্রিল্যান্সিং করব কিন্তু টাকা কিভাবে তুলবো। ঠিক আছে, তো এখন এটা নিয়ে আসলে পেন নেওয়ার কিছু নেই। আমাদের সরাসরি ব্যাংকগুলোতেই এখন ইয়া থেকে, মার্কেট প্লেস গুলো থেকে সরাসরি ব্যাংকে টাকা আনার উপায় আছে। যদি মার্কেট প্লেস থেকে সরাসরি না আসে তাহলে পেওনিয়ারের মাধ্যমে আনার উপায় আছে। তাছাড়া মানি ট্রান্সফার সার্ভিস যেরকম জুম আছে, ট্রান্সফার ওয়াইজ আছে, তারপর ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, মানিগ্রাম আছে, এই ধরনের সার্ভিস গুলো ব্যবহার করেও আনা যায়। ঠিক আছে, ওয়্যার চেকের মাধ্যমেও নেওয়া যায়। এবং পেপাল, বিটকয়েনের মতো জিনিসগুলো আসলে বাংলাদেশে অনুমোদিত না, কিন্তু তারপরও মানুষ এগুলোর মাধ্যমে পেমেন্ট নেয়। কিভাবে পেমেন্ট নেয় সেটা হচ্ছে যে সেল করে দেয় সেই টাকাটা অন্য অন্য কাউকে, সেল করে সেখান থেকে ইয়া করে, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের সরকার অনুমোদন দেয় না। কারণ হচ্ছে যে এইটার টাকাটা বাংলাদেশের সরকার কোনোভাবেই বেনিফিটেড হয় না, যেটা বলতে পারেন যে ওয়ান কাইন্ড অফ হুন্ডি টাইপ বিষয়। ঠিক আছে, তো আমরা অবশ্যই বলবো যে এমন কিছু না করার, যেগুলা লিগেল ওয়ে সেগুলা লিগেল ওয়েতে আপনারা যেন মানি ট্রান্সফার করেন। তো মানি ট্রান্সফার এখন আর নট আ পেইন, আগে অনেক ঝামেলা হইতো কিন্তু এখন কোনো পেইন নেই। এখন ইভেন 2 ঘন্টার মধ্যেও হচ্ছে যে অনেক ক্ষেত্রে উইথড্র চলে আসে। তো এই জায়গায় আপনাদের সবার জন্য ইম্পর্টেন্ট কথা আছে। এই পেশা, এই ধরনের ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি কাদের জন্য? যাদের অতিরিক্ত লোভ নেই, মানে ওই 2 দিনে বড় লোক হয়ে যাবে এই ধরনের প্ল্যান যাদের নেই। ঠিক আছে, যাদের শেখার ধৈর্য আছে। শেখার ধৈর্য বলতে আপনি আহ, একটা জিনিস, একটা স্কিল ডেভেলপ করতে যাচ্ছেন, এই ব্যাপারে তো আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে। আজকে একদিন হচ্ছে না, তাহলে আরেকদিন ট্রাই করতে হবে, 5 দিন ট্রাই করতে হবে, 5 দিন ট্রাই না করলে 10 দিন ট্রাই করতে হবে। কিন্তু আপনি যদি শেখার ধৈর্যটা হারিয়ে ফেলেন তাহলে আপনি মনে হয় কোনোদিনই শিখতে পারবেন না। আমরা এখনো নতুন নতুন স্কিল শিখছি, আমরা এখনো মার্কেট প্লেসে কাজ করার চেষ্টা করতেছি। নতুন ক্লায়েন্ট, নতুন ধরনের তাদের রিকোয়ারমেন্ট আসতেছে, সেই ধরনের রিকোয়ারমেন্টের সাথে কোপ আপ করার চেষ্টা করতেছি। তো
কখনোই শেখার ধৈর্য হারানো যাবে না, এবং হচ্ছে মানে অলওয়েজ লার্নিং এর মধ্যে থাকতে হবে, অলওয়েজ শিখতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য কমিউনিকেশন স্কিল, আপনারা চিন্তা করেন যে আমরা বাংলাদেশের মতো একটা দেশে যে ধরনের পড়ালেখা করি, পড়ালেখা করার পর প্রায় 20 বছরের মতো আমরা অনার্স লেভেল এবং মাস্টার্স লেভেল পর্যন্ত 20 বছরের মতো পড়ালেখা জীবন আমরা শেষ করি, তারপর কি কোনো নিশ্চয়তা আছে যে এটার পরেই আমরা একটা ভালো চাকরি পাবো বা ভালো একটা আর্নিং সোর্স করতে পারবো, ভালো একটা ব্যবসা করতে পারবো? কোনো কিন্তু এটা নিশ্চয়তা নাই। তাহলে আমরা কিভাবে ভাবতে পারি যে একটা 6 মাস বা 1 বছরের একটা কোর্স আমাদেরকে একটা ভালো আর্নিং দিবে? অবশ্যই এটা প্রমিস করাটা, যারা প্রমিস করে তারাও হয়তোবা কিছু একটা ঘাপলার মাধ্যমে প্রমিসটা করে, ঠিক আছে? তো সোজা কথা হচ্ছে কি যে আপনি আন্তর্জাতিক পর্যায়ে যখন কাজ করতে চাচ্ছেন, আন্তর্জাতিক কম্পিটিশনের মধ্যে কাজ করতে চাচ্ছেন, তখন আপনাকে অবশ্যই এমন কিছু দক্ষতা থাকতে হবে যেই দক্ষতাগুলো আপনার ওই মার্কেটে কম্পিট করার জন্য যথেষ্ট বা ভালো রকমের স্কিলড, ঠিক আছে? তার মধ্যে সব থেকে বেশি প্রয়োজনীয় যেটা বললাম যে কমিউনিকেশন স্কিল। শর্টকাটে আয় করার উপায় খোঁজা যাবে না। মানে আপনি একটা কাজ শিখতেছেন ভাই, এর থেকে শর্টকাটে, মানে আমি একটা মার্কেটিং শিখতে যাচ্ছি, মার্কেটিং শিখতে গেলে আমার একটা সময় লাগবে, তারপর ওই মার্কেটিং শেখার পর ওখান থেকে কাজ করে নিজের একটা ভালো আর্ন করার জন্য একটা সময় লাগবে। এর মধ্যে কিন্তু শর্টকাট খোঁজা উচিত না। আপনি স্মার্ট হইতে পারেন, স্মার্ট হয়ে বেটার ওয়ে, মানে এইভাবে কাজ করার থেকে ওইভাবে কাজ করলে আমি হয়তোবা ভালো কিছু একটা আউটপুট পাবো, এটা চিন্তা করতে পারেন। কিন্তু কোনোভাবে এই শেখাটাকে বাদ দিয়ে, কোনোভাবে এইটাকে বাদ দিয়ে, ক্লায়েন্ট খোঁজা বাদ দিয়ে আমরা আর্ন করতে পারবো কিনা, এই ধরনের বিষয়গুলোতে যাওয়া উচিত না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, যাদের জীবনের লক্ষ্য এবং সেই লক্ষ্যটা অর্জন করার প্রবল ইচ্ছা আছে, মানে মূল কথা আপনাকে প্যাশনেট হতে হবে। আপনি মনে করেন যে গ্রাফিক ডিজাইন শিখতে আসছেন বা ওয়েব ডিজাইন শিখতে আসছেন, এর প্রতি আপনার কোনো প্যাশনই নেই, আপনি শুধু শুনছেন যে এখান থেকে অনেক টাকা ইনকাম করা যায়, তাহলে এটা কিন্তু সঠিক জায়গা না আপনার জন্য। আপনার যদি এই বিষয়ে প্রবল ইন্টারেস্ট থাকে যে আমি এটা করব এবং আমি এটা করতেই চাই, এটা দিয়ে ক্যারিয়ার করব, তাহলে এটা ঠিক আছে আপনার জন্য, আদারওয়াইজ সেটা আপনার জন্য ঠিক নেই। সৎ পথে জীবিকা নির্বাহ করতে চান, আমরা এখানে আসছি কারণ হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এমন কোনো পথে যাইতে চাই না যে এই পথে সৎ থাকা আমাদের জন্য কষ্টকর, অথবা হচ্ছে যে এনভায়রনমেন্ট আমাকে সৎ থাকতে দিবে না, ঠিক আছে? তো এই ধরনের জায়গায় আমরা যেতে চাই না, দেখে তো আমরা এই রকম একটা লাইন চুজ করছি যেখানটায় হচ্ছে নিজে কাজ করব, সেই কাজের যে একদম সঠিক ইয়াটা হবে, মূল্যায়নটা হবে, সঠিক যে অর্থটা পাওয়া উচিত সেটাই পাবো, সেই জন্য আমরা এই লাইনে আসছি, ঠিক আছে? যারা সৎ পথে জীবিকা নির্বাহ করতে চান তাদের জন্য ফ্রিল্যান্সিং। যাদের প্রতিনিয়ত নতুন কিছু শেখা এবং আজীবন শিখতে থাকার প্রবণতা আছে, মানে আজীবন শিখতে থাকার প্রবণতা না থাকলে আপনি ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করবেন না। এবার হচ্ছে কাদের জন্য এই পেশাটা না, যারা কাজ শেখার থেকে, গুণগত মান ডেভেলপ করার থেকে টাকাকে বেশি গুরুত্ব দেয়, যে মানে এই কাজটা শিখলে আমি কি টাকা পাবো না পাবো না, কতদিনের মধ্যে টাকা ইনকাম করতে পারবো, সহজে আয় করতে পারবো কিনা, 15 থেকে 1 মাসের মধ্যে কারি টাকা আয় করা যাবে কিনা, ঘরে বসে 1 লাখ টাকা ইনকাম করা, 10 লাখ টাকা ইনকাম করার মতো চটকদার বিজ্ঞাপন দেখে যারা আগ্রহী হয় তাদের জন্য এই পেশা না। এটা হচ্ছে তাদের জন্য শুধুমাত্র যারা হচ্ছে এই জিনিসে প্যাশনেট এবং যাদের ধৈর্য আছে, যারা এটা দিয়ে ক্যারিয়ার গড়তে একদম মনস্থ করে রাখছে, ঠিক আছে? তো আপনারা যারা এখানে আছেন আজকে আমাদের সাথে, আমরা আশা করব যে কেউ আপনারা এই দলে না যে যারা 15 দিন 1 মাসের মধ্যে ভালো একটা কারি টাকা ইনকাম করতে চান, সহজে আয়ের পথ খুঁজেন। আপনারা আশা করি যে এই বিষয়ে প্যাশনেট দেখেই আমাদের এখানে যুক্ত হয়েছেন, এবং আমরাও সেই ভ্যালু ফর মানি আপনাদেরকে দিব যে আপনারা যেন আমাদের সাথে কাজ করতে পারেন সেইভাবে, এবং মার্কেট প্লেসে একটা ভালো নিজের পজিশন তৈরি করতে পারেন। আর ফ্রিল্যান্সিং কে যারা সহজ ভাবেন তাদের জন্য অবশ্যই এই পেশা না। আচ্ছা, কিভাবে আসবেন এই পথে? প্রথমেই কাউকে কখনো সহজে ইনকাম করার উপায় জিজ্ঞেস করবেন না, মানে আপনার মেন্টর আছে, মেন্টরকে বলবেন যে ভাই এটা দিয়ে বেটার ভাবে সহজে কিভাবে করা যায়, এটা কখনোই বলবেন না। কারণ আপনার মেন্টর তো এই লাইনে আছে, সে জানে যে কোনটা করলে আপনার জন্য ভালো হবে, আপনার লং টার্ম ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ভালো হবে, ঠিক আছে?
কম্পিউটার চালনা আয়ত্তে আনা। এখানে ব্যাপারটা হচ্ছে কি, সিম্পল ট্রাবল শুটিং যদি আপনি আপনার মেন্টরকে নক দেন বা হচ্ছে যে কোনো সিনিয়রকে নক দেন, তাহলে বিষয়টা কিন্তু খুবই খারাপ। এর জন্য আপনাকে গুগলকে ব্যবহার করতে জানতে হবে। একটা প্রবলেম হয়েছে, আপনি প্রবলেমে পড়ছেন, আগে গুগলে দেখেন। যদি আপনার প্রবলেমটার সলিউশনটা গুগলে দেখে হয়ে যায়, তাহলে আপনার মেন্টরকে বলার কিন্তু দরকার নাই। ঠিক আছে? আমরা যারা আসছি এই ফিল্ডে ভালো কিছু করছি, সবাই কিন্তু গুগলের মাধ্যমে সার্চ করে প্রবলেম সলভ করেই আসছি। ঠিক আছে? আপনার নিজের যে স্কিলটা আপনি যেটা চুজ করছেন, ধরেন যে আপনি গ্রাফিক ডিজাইন চুজ করছেন বা আপনি মার্কেটিং চুজ করছেন, এটা যেন কারো ইনফ্লুয়েন্সে না হয় যে অমুক ভাই ওইটা করে আমিও এটা করব, তমুক বোন এটা করে আমিও এটা করব, এই জন্য যেন না হয়। হবে কেন, আপনার ওই স্কিলটা পছন্দ হয়েছে এবং এই স্কিলটাতে আপনার মনে হচ্ছে যে আপনি ভালো করতে পারবেন, তাহলেই আপনি শুধু এটাতে আসবেন। ঠিক আছে? বেসিক যখন আপনি বুঝবেন, মানে বেসিক বলতে কি, আমি আপনাকে হয়তোবা আহ, আপনাকে আমার এই প্রফেশনের বেসিকটা জানতে হবে না, সেটা হয়তো আমরা বুঝাই দিব। বাট যখন আপনি কিছুটা বেসিক বুঝবেন, একদমই বেসিক কিছু জানেন না, তখন যদি আপনি এখানে চলে আসেন, আপনি মনে হয় না এই কাজে ভালো করতে পারবেন। আর অনেকে দেখা যায় ইনবক্সে হাই হ্যালো ভাই আসসালামু আলাইকুম এই ধরনের মেসেজ দিয়ে চুপচাপ থাকে। আসলে এই ধরনের মেসেজের থেকে আপনি যদি একটা মেসেজ এইভাবে দেন যে ভাই আমি এই প্রবলেমটাতে পড়ছি, আমি এই প্রবলেমটার সলিউশন খুঁজতেছি, তাহলে দেখা যাচ্ছে যে আপনি ওইটার উত্তর পাবেন। কিন্তু আপনি যদি হাই হ্যালো দিয়ে রাখেন, আপনি কিন্তু ওটার সলিউশন পাবেন না। ঠিক আছে? এটার কোনো রিপ্লাইও হয়তো বা পাবেন না কোনোদিন। ঠিক আছে? তো এটা বুঝে সরাসরি প্রবলেমটা বলবেন, সরাসরি প্রবলেম বললে সরাসরি প্রবলেমের অ্যান্সার পাবেন। আচ্ছা, স্কিল বানানোর জন্য নতুন নতুন স্টাডি করতে থাকবেন। কাজের পোর্টফোলিও, পোর্টফোলিও বানানোর জন্য প্রয়োজনে আপনি সিনিয়রদের কাজ ফ্রিতেও করুন, কিন্তু পোর্টফোলিওটা বানান। অনেকে পোর্টফোলিওটা বানায় না, যতই বলা হয়, আমরা যতই বলি, বারবার বলি যে পোর্টফোলিওটা বানান, কিন্তু অনেকে পোর্টফোলিওটাই বানায় না। কারো 2 বছর 4 বছর হয়ে যাচ্ছে, এখনো পোর্টফোলিও তৈরি করে না, এরকমও আছে। আচ্ছা, এগুলা টিউটোরিয়াল, ওয়েবসাইট, ব্লগ এগুলা প্রচুর আছে, এগুলা আসলে এখন টাইম ওয়েস্ট করার কিছু নেই। আমরা এখন learn.itfenla.com, এটা চেঞ্জ হয়ে গেছে, এটা আগে ছিল। আমরা learn.itfenla.com এ এখন এটা নতুন ভাবে শিফট করতেছি। আচ্ছা, এগুলো কিছু সাহায্যকারী ফেসবুক গ্রুপ আছে। তার পাশাপাশি আপনারা আমাদের যে কোনো প্রবলেমের সলিউশন পাওয়ার জন্য আইটি ফ্রেন্ডলার ফেসবুক গ্রুপে কিন্তু নক দিতে পারেন। আপনাদের যারা কোর্সে জয়েন করেছেন, তারা হচ্ছে যে তাদের কোর্সের ডিফারেন্ট আলাদা হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপে অথবা ফেসবুক গ্রুপ থাকবে। তার পাশাপাশি যদি আপনাদের এমন কোনো জেনারেল প্রশ্ন থাকে যেটা আইটি ফ্রেন্ডলা পুরো টিমকে জানানো দরকার, সেইগুলো আপনি আইটি ফ্রেন্ডলা গ্রুপেও করতে পারেন। আচ্ছা, বাংলাদেশের যারা ফ্রিল্যান্সিং জগতে যারা মানে খুব হাই লেভেলে পৌঁছাইছে, তাদের মধ্যে অনেককেই আমরা চিনি, এবং সে আমাদের সাথে যারা কন্টিনিউ করবেন, অনেক সময় তাদের জীবনের গল্পগুলো শেয়ার করা হবে। তো এখানে আমরা জাস্ট হচ্ছে কিছু কথা লিখে রাখছি, যেরকম আইসিটি বিভাগের মতে 5.5 লাখ 6.5 লাখ ফ্রিল্যান্সার আছে, এবং তার মধ্যে থেকে প্রায় 5 লাখ নিয়মিত কাজ করে। কিন্তু এই বিষয়টা আসলে কতটুকু সত্য, এই বিষয়টা আসলে আমরা এখনো অ্যানালাইসিস করে বের করতে পারিনি, যদিও বিষয়টা এরকম না অ্যাকচুয়ালি। হুম, তবে আমরা এমন এমন ফ্রিল্যান্সারকে চিনি যারা মান্থলি 10K 20K ডলারে ইনকাম করে, আরো বেশি আছে। আচ্ছা, 2019 বা 20 সালে বা 21 সালে যারা ফ্রিল্যান্সিং এ আসতেছেন, সব থেকে বড় যে বিষয়গুলো তাদেরকে মন দিতে হবে যে এটা কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের সময়। মানে এখন টেকনোলজিটা একটা অন্য লেভেলে যাচ্ছে, তাই রিপিটিভ কাজ যেগুলো আছে, যেগুলো আপনাকে বাদ দিয়ে কম্পিউটারই করে ফেলতে পারে, অনেকে দেখেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ টাইপের কাজ করতেছেন এখনো, হুইচ ইজ গুড, এটাতে এখনো প্রচুর কাজ পাওয়া যায়। সম্ভবত আগামী 10 বছর পর্যন্ত পাওয়া যাবে, কিন্তু তারপর হয়তোবা আর এটা পাওয়া যাবে না, কারণ আমাদের নতুন নতুন ফটোশপ গুলোতে কিন্তু এখন ওই ফিচার গুলা দিয়েই দিচ্ছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। যদিও খুব বাজে এখন, কিন্তু যেহেতু শুরু হয়েছে এটার টেকনিকটা, এটা কিন্তু ডেভেলপ করবে এবং আরো অনেক ভালো হবে। ঠিক আছে? তো তাই এমন রিপিটিভ কাজে অবশ্যই যাবেন না।
আর টেকনোলজি নতুন নতুন কি আপডেট আসতেছে সবসময় এগুলোর সাথে নিজেকে আপডেটেড রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর কোভিড-19 আসার পর আমাদের দ্বিতীয় পয়েন্টটা একদম সত্যি হয়ে গেছে যে অনেকেই এখন, বেশিরভাগ মানুষ ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হওয়ার চেষ্টা করতেছে। যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছে না, তারাও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম বা রিমোট ওয়ার্কার হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? তো মনে করবেন না যে এই জিনিসটা আপনি আসতেছেন এটা খুব সহজ হবে, এটা কিন্তু অনেক কঠিন হবে, কিন্তু আপনাকে সেইভাবে নিতে হবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হিসেবে যে আপনি যেন পারবেনই, এবং আমরা আপনাকে সেরকম সাপোর্টও দিব। এগুলো কিছু ভুল ধারণা, এগুলা আমার মনে হয় যে আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে 5 থেকে 10 হাজার টাকার কোর্স করলে মাসে হাজার হাজার ডলার ইনকাম করা যায়, এটা একটা অবশ্যই ভুল ধারণা। ভালো ট্রেনার বা নামকরা ট্রেনিং প্রতিষ্ঠানে গেলেই ভালো শিখতে পারবো এবং সফল হওয়া যাবে, এটাও একদম ভুল ধারণা। আসলে ট্রেনিংও করার দরকার নাই যদি আপনার চেষ্টা থাকে। আপনি যদি ওরকম চেষ্টা করেন যে আপনার ট্রেনিং সেন্টারেরও দরকার পড়বে না, কিন্তু আপনার যদি চেষ্টা না থাকে, আপনি যত ভালো ট্রেনিং সেন্টার, যত ভালো ট্রেনারের কাছ থেকেই কোর্স করেন, কোনো লাভ হবে না। ক্যাপচা, ফেক লাইক, পিটিসি এই ধরনের বিষয়কে আসলে ফ্রিল্যান্সিং এর আওতায় ফেলা যায় না। এগুলো হচ্ছে খুব রিপিটিভ টাইপের এবং খুব পুরাতন কাজ, এগুলো নিয়ে আসলে এখন আর কাজ করে না মানুষজন, আর কাজ করলেও সেটা বেশি দিন টিকে না। আর দিনে 2 ঘন্টা করে সময় দিলে 1000 টাকা ইনকাম, এটা তো একদমই ভুল কথা। আর ফ্রিল্যান্সিং মানে এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে ফ্রিল্যান্সিং, এটা একদমই ভুল। আসলে অনেক কিছু নিয়ে, আমি তো প্রথমে উদাহরণ দিয়ে বললাম যে যখন কম্পিউটার ইন্টারনেট ছিল না তার আগে থেকেই ফ্রিল্যান্সিং এক্সিস্ট করে। তার মানে ফ্রিল্যান্সিং বিষয়টা শুধু এসইওর সাথে না, আর আইটি বিষয় ফ্রিল্যান্সিং অবশ্যই অনেক ভাস্ট। আচ্ছা, আইটি বা সিএসসি ব্যাকগ্রাউন্ডের যারা আছে তারাই শুধু ফ্রিল্যান্সিং করতে পারে, ছেলেদের জন্য মেয়েদের জন্য না, এই ধরনের এগুলা ভুল ধারণা, এগুলা এখন বলার কোনো দরকার নেই। আইটি ওরিয়েন্টেড বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডেই কাজ করতে হবে, দরকার নেই আপনি অ্যাকাউন্টিং রিলেটেড ব্যাকগ্রাউন্ড যদি হন, অ্যাকাউন্টিং রিলেটেড কাজ করেই আপনি অনেক ভালো কাজ করতে পারবেন, অনেক ভালো আর্ন করতে পারবেন। এবং আমার পরিচিত এমন আছে যারা অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে মার্কেট প্লেসে। তাই হচ্ছে যে এই ধরনের ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? ফ্রিল্যান্সার হওয়ার জন্য সব থেকে বড় যে গুণটা দরকার সেটা হচ্ছে নিজের থেকে বুঝে নেওয়ার ক্ষমতা। মানে আপনি যদি বুঝে নিতে না পারেন নিজে থেকে, তাহলে কিন্তু আপনি এই লাইনে সাকসেসফুল হইতে পারবেন না। আপনাকে ক্লায়েন্ট একটা মেসেজ দিও, আপনি মেসেজটা ঠিক বুঝতে পারতেছেন না, ওকে, তাহলে গুগলে সার্চ করেন, কোন জিনিসটা বুঝতে পারতেছেন না সেটা নিয়ে গুগলে সার্চ করেন, কোনো না কোনো ভাবে তো আপনি বুঝবেন। নাহলে কাউকে জিজ্ঞেস করবেন কখন? যখন হচ্ছে আপনি একেবারে কোনোভাবেই কুল কিনারা পাচ্ছেন না, তখন আপনি কারো হেল্প নেন, ঠিক আছে? একেবারে প্রাথমিক পর্যায়ে কারো হেল্প নিয়েন না কখনোই, ঠিক আছে? ছোটখাটো বিষয়ে আপনি হচ্ছে যে কখনোই আপনার সিনিয়রদেরকে, মেন্টরদেরকে প্রশ্ন করবেন না। তাহলে এই বিষয়গুলো তাদের জন্য আর কি খুব একটা, মানে তারা আপনাকে মেপে নিবে এইভাবে যে আপনি এই বেসিক লেভেলে প্রশ্ন করছেন, মানে আপনি এই বেসিক লেভেলেরই মানুষ, আপনি অ্যাডভান্স লেভেলে যাইতে পারবেন না, ঠিক আছে? নেট ঘেঁটে কিছু শেখার দক্ষতা রাখেন, তাহলে আপনি এই ফিল্ডে নিমেষে সফল হতে পারবেন। আচ্ছা, এখানে কি বললাম, আমরা প্রথম থেকেই বলে আসতেছি 6 লাখ ফ্রিল্যান্সার বা 6 লাখের বেশি ফ্রিল্যান্সার আমাদের রেজিস্টার্ড, কিন্তু কাজ কিন্তু অতজন করে না, ঠিক আছে? নাম সর্বস্ব ট্রেনিং সেন্টারের সংখ্যা 10,000-এর 11,000-এরও বেশি, ঠিক আছে? স্কিল ছেলে মেয়ে 20 লাখেরও বেশি, 20 লাখ ট্রেনিং প্রাপ্ত স্কিল ছেলে মেয়ে 20 লাখেরও বেশি, কিন্তু এই 20 লাখ এখনো সত্যিকার অর্থে স্কিলড না, ঠিক আছে? নন আইটি, বিজনেস, ক্রিয়েটিভ এই ধরনের ব্যাকগ্রাউন্ডের কাজের সংখ্যা মোট মার্কেটের 53%, মানে অনেক বেশি। আইটি ব্যাকগ্রাউন্ডের সবার বাইরে সবার ফ্রিল্যান্সিং করতে আইটির কাজ শিখতে হবে না, তাদের ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডে কাজ করেন। যেরকম আমি অলরেডি অ্যাকাউন্টিং এর বিষয়টা উদাহরণ দিলাম, এরকম অনেক অনেক জিনিস আছে। যারা হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, তারা অনেকভাবে সাপোর্ট দেন, ঠিক আছে? তো এগুলো বিষয়ে আপনারা মেন্টরদের কাছ থেকে আরো ভালো জানতে পারবেন। আমার প্রেজেন্টেশনের মোটামুটি সারমর্ম মানে এটাই শেষ আমার, যে নিজে শেখার চেষ্টা করুন, এটা হচ্ছে সব থেকে প্রথম। তারপর হচ্ছে ট্রেনিং সেন্টারের হেল্প যদি নিতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ড এবং ট্র্যাক রেকর্ড চেক করবেন, ট্রেনারের প্রোফাইল, ট্রেনারের পোর্টফোলিও চেক করবেন, প্রয়োজনে এই ফিল্ডে সফল কারো পরামর্শ নিন।
অল্প দিনে টাকা আয় এর কথা যারা বলে তাদের থেকে দূরে থাকুন। পুরোদমে ফ্রিল্যান্সিং করবেন, তবে 3 থেকে 5 বছরের বেশি না। এরপর উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন, অথবা এরপর প্যাসিভ আর্নিং এ যাওয়ার চেষ্টা করবেন মূলত। ঠিক আছে, তো এটাই আমাদের মূলত আজকের প্রেজেন্টেশন। এটা প্রেজেন্টেশনটা আলমাসুদ ভাইয়ের বিহাবে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, আইটি ভ্যানলেস চিফ অপারেটিং অফিসার করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে এখন আমরা প্রশ্ন শুনতে পারি। আচ্ছা, যারা যারা আছেন আজকের প্রেজেন্টেশনে আপনারা কি কি শিখতে পারলেন একটু বলবেন? হ্যালো, আমাদের সাথে যারা আছেন তাদের কি কোনো প্রশ্ন আছে? কেউ একজন কথা বলছেন, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো, জি ভাই, আমরা ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, তারপরে আমাদের কি কি গুরুত্বপূর্ণ ধৈর্য থাকা দরকার, পরামর্শ, এগুলো অনেক কিছু জানতে পারলাম আজকে ওরিয়েন্টেশন থেকে। এবং মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হইলো আমাদের আর কি, ফ্রিল্যান্সিং ভেরি গুড। আউটসোর্সিং সম্পর্কে। মানে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে টোটাল আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, প্লাস হচ্ছে আপনাদের আশা করি আপনাদের এখন মানে কিভাবে মাইন্ডসেটটা করা উচিত, আপনারা যে জার্নিটা শুরু করবেন এই আমাদের সাথে আইটি ভ্যানিলার সাথে, এই জার্নিতে আপনাদের মেন্টালিটিটা কেমন হওয়া উচিত, এটা আশা করি আপনাদের এতক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা এই মুহূর্তে প্রশ্ন নিতে পারি, আর প্রশ্ন না থাকলে আমরা লাইভটি ক্লোজ করে দিব। আমি একটু পেজে চেক করছি যে পেজে কারো কোনো কমেন্ট বা কোনো প্রশ্ন আছে স্যার, কিনা। আমরা যারা এলইডিপি এসএমএস পেয়ে যারা আসছি গ্রুপে, তাদের কিছু যদি বলতেন আর কি। বুঝিনি ভাইয়া, এলইডিপির সাথে তো এখানে কথা হচ্ছে না। আর ওই যে কিছুক্ষণ আগে বললাম যে পেমেন্টের কথা। আপনার কথাটি বুঝতে পারিনি, আপনি আরেকটু বলবেন? মানে এখানে তো দেখলাম যে অনেকে আগে থেকেই শুরু করছে, আর আমরা নতুন যারা আসলাম, মানে ফোনে আচ্ছা, এসএমএস পে এলইডিপি যে ফ্রি গভর্নমেন্ট থেকে যেটা করা ছিল। আপনি মনে হয় যে কনফিউজড এই বিষয়টা। আমরা কিন্তু আইটি ভ্যানিলা থেকে এটা ওরিয়েন্টেশন দিচ্ছি, এলইডিপির এখানে কথা হচ্ছে না কিন্তু। হ্যাঁ, ওকে। আরো কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, আমাদের আজকে সেশনটি আপনাদের কেমন লাগলো কার একটু জানাবেন কেউ? জি, সেশনটা অনেক ভালো লাগলো, অনেক নতুন নতুন কিছু শেয়া গেল, যা জানতাম জি, না অনেক কিছু জানা গেল সেশনটা থেকে। আচ্ছা, আপনারা এখন যেটা করবেন যে আমাদের পেজে আপনারা একটু নক করবেন, যারা যে যেই ব্যাচে আছেন। আমরা যদিও আপনাদেরকে ফোনে নক করব, কিন্তু আপনাদেরকে কিন্তু গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। ঠিক আছে, আমি অলরেডি গ্রাফিক ডিজাইনের যারা আছে তাদেরকে গ্রুপে অ্যাড করা শুরু করছি, এবং তাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ তৈরি হবে। আর বাকিদের গুলো এইভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে যে যদি আজকের মধ্যে কোনো গ্রুপে অ্যাড না হয়ে যান, কোনো মেসেঞ্জার বা ফেসবুক গ্রুপে অ্যাড না হয়ে যান আপনাদের কোর্স রিলেটেড, তাহলে আপনারা মেসেজ দিবেন। আশা করি কালকে থেকে বা পরশুদিন থেকে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই, কিছু বলারও নেই। তো ধন্যবাদ সকলকে। রিফাউর রহমান, এটা কি ফ্রি ট্রেনিং? না ভাইয়া, আমাদের আইটি ভ্যানলা থেকে এটা ফ্রি ট্রেনিং না। ট্রেনিং বিষয়ে আসলে আমরা এই মুহূর্তে লাইভে কথা বলতে যাচ্ছি না। আমরা, আপনারা যদি ট্রেনিং এর ডিটেলস জানতে চান, আমাদের এই ব্যাচের জানুয়ারি জুন 2021 এই ব্যাচে কেউ নতুন করে যুক্ত হতে চান, তাহলে মেসেজ দিতে পারেন। সর্বোচ্চ কালকে বা পরশুদিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে।
তাই হচ্ছে যে দেরি না করে আজকেই মেসেজ দিয়ে দিলে আমরা আপনাদেরকে জয়েনিং ডিটেলস, কিভাবে জয়েন হতে হবে, কোর্সের ব্যাপারে ডিটেলস জানিয়ে দেব। ঠিক আছে? ধন্যবাদ। আশা করি ভালো লাগলো সকলকে। আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং রেগুলার আরো বেশ কিছু লাইভ সেশনের মাধ্যমে আপনাদেরকে নতুন নতুন কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে, আমি যদি কোর্স কমপ্লিট করার পর বাসায় গিয়ে কাজ করি, প্রবলেম ফেস করি, তাহলে কি আপনাদের হেল্প পাবো? অবশ্যই পাবেন। আপনাদেরকে যে আমাদের মেম্বারশিপ প্ল্যানের আন্ডারে আপনারা 2 বছর পর্যন্ত আমাদের কমপ্লিট সাপোর্ট পাবেন। তারপর তারপর জীবনে যতদিন পর্যন্ত আপনার প্রয়োজন আপনি লাইফ টাইম সাপোর্ট পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে। আর 2 বছর পর্যন্ত আমরা আপনাকে একদম কমপ্লিট সাপোর্ট, অফিস সাপোর্ট থেকে শুরু করে সবকিছু দিব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ তাহলে সকলকে। আমি আজকের লাইভটা এখানেই শেষ করছি। আমাদের সাথেই থাকুন। সকলকে নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এবং আইটি ভ্যানলার জার্নিতে আমাদের পাশে থাকার জন্য সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি এখানেই শেষ করছি।